ভাইয়া, ইমেজ জি আপু, সাইজটা কত নিলে বেটার হয়? ইমেজ সাইজটা তো অ্যাকচুয়ালি অ্যাকচুয়াল সাইজটা অলওয়েজ মাথায় থাকে না। স্কোয়ার সাইজ যেটা মনে করেন যে ক্যানভাতে দেখবেন যে আপনি ইনস্টাগ্রাম পোস্ট, ফেসবুক পোস্টের স্কোয়ার সাইজের যেই সাইজ গুলো থাকে ওগুলো নিলেই হয়ে যাবে সব। না, আশা করি না ওগুলো দিয়ে সবসময় আমি কাজ করি। আচ্ছা, আচ্ছা আপনার ঠিক। হ্যাঁ, আপনার প্রবলেমটা আপনি বলেছিলেন। আপনি কি বলে ক্লাসের শেষে থাকেন, আপনি স্ক্রিন শেয়ার করলে আমি একটু দেখবো কি issue আছে। আচ্ছা ভাইয়া। আচ্ছা, সো ওয়েলকাম এভরিওয়ান সবাইকে আমাদের ক্লাস নাম্বার 7-এ। আমরা লাস্ট ক্লাসে এই একটা ক্যাম্পেইনই কিন্তু আমরা লাস্ট কয়েকটা ক্লাস থেকে শুরু করে করে স্টেপ স্টেপ বাই স্টেপ আগাচ্ছি। এবং লাস্ট ক্লাসে কিভাবে ডুপ্লিকেট করে মাল্টিপল অ্যাড সেট এবং মাল্টিপল অ্যাড ক্যাম্পেইনে আপনি অ্যাড রান করতে পারবেন সেটা আমরা দেখেছিলাম। তো যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে বলতে পারেন যে কোনো সময়। তো এখন আমি দেখাই হচ্ছে যে এই যে আমরা অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট যে অন করেছিলাম, অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেটের কাজ ছিল হচ্ছে যে এই যে একাধিক অ্যাড সেট আমরা ক্রিয়েট করেছিলাম, সেই একাধিক অ্যাড সেটের মধ্যে আমাদেরকে বাজেট দিতে হতো ইন্ডিভিজুয়ালি বা আলাদা আলাদা ভাবে। তো অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট এমন একটা অপশন যেখানে আমি কস্ট মিনিমাইজেশনের জন্য এটা ইউজ করব। এক জায়গাতে আমি আমার মেইন বাজেটটা দিব। এই মেইন বাজেট দেওয়ার সাথে সাথে আমার অ্যাড সেটের ভেতরে যে বাজেটের সেকশন গুলো আছে ওগুলো আর থাকবে না, একটা জায়গায় বাজেট অ্যাডজাস্ট হয়ে যাবে। এবং যে বাজেটটা আমি আমার মেইন ক্যাম্পেইনে সেট করবো অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেটে, এই বাজেটটাই আমার দুইটা অ্যাড সেটের মধ্যে স্প্লিট হয়ে অটোমেটিক্যালি অ্যাড রান হবে, সেখানে আমাদের কোনো কন্ট্রোল থাকবে না। কিন্তু এখানেও তো একটা প্রশ্ন থাকে আমাদের যে তাহলে কোন অ্যাড সেটে কত করে খরচ হবে এটা তো আমরা বুঝতে পারতেছি না। তো দেখা যাবে যে এমনও হতে পারে ফেসবুকের কোনো প্রবলেম বা বাগের কারণে, বাগ ওয়ার্ডটা হচ্ছে যে ফেসবুক থেকে কোনো প্রবলেম বা ইস্যু যখন অ্যারাইজ হয় কোনো সেটিংসে যখন কাজ করে না। ফর এক্সাম্পল আমরা কিন্তু লাস্ট কয়েকটা ক্লাসে কাজ করতে গেলে দেখতেছিলাম যে মানে বাটনে আমরা লিখতেছি বাট লেখা আসতেছে না, হেডলাইন দিচ্ছি বাট ওই যে অ্যাড প্রিভিউতে মানে শো করতেছে না যে হেডলাইনটা কিভাবে অ্যাপিয়ার হবে কাস্টমারদের সামনে অ্যাড এর মধ্যে। তো এই যে প্রবলেম গুলো এগুলাকে আমরা ডিজিটাল মার্কেটিং এর ভাষায় বাগ বলি। বাগ মানে ডিজিটাল মার্কেটিং এর ভাষায় নর্মালি এই ওয়ার্ডটার মানে হচ্ছে যে ইউজুয়ালি প্রবলেমকে ইন্ডিকেট করে বা ইস্যুকে ইন্ডিকেট করে। তো যখন কোনো বাগ অ্যারাইজ হয় বা কোনো প্রবলেম অ্যারাইজ হবে, যে অথবা ফেসবুকের কোনো প্রবলেমের কারণে দেখা যাবে যে আমাদের এই মেইন যে বাজেটটা আমরা এখানে সেট করছি, এই বাজেটটা কোনো একটা জায়গায় অটোমেটিক্যালি বেশি স্পেন্ড হচ্ছে, কোনো একটা জায়গায় আবার একটু মানে কম্পারিটিভলি অনেক বেশি কম ইউজ হচ্ছে। ফর এক্সাম্পল আমি এখানে লাইফ টাইম বাজেট দিলাম আর এখানে $700 দিলাম, তো $700 মধ্যে $600 আমার এক নম্বর অ্যাড সেটে স্পেন্ড হয়ে গেলো, আর আর এই সেকেন্ড অ্যাড সেটে $100 স্পেন্ড হলো। তো এরকম প্রবলেম কিন্তু অ্যারাইজ হইতেই পারে। তো সেই জায়গায় এই প্রবলেম থেকে, এই প্রবলেমটাকে ইগনোর করার জন্য বা বা এই প্রবলেমটা যাতে না হয় সেজন্য ফেসবুক আমাদেরকে একটা অপশন অলরেডি দিয়ে রাখছে। সেটা হচ্ছে যে আপনি যখন এই অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট অপশনটা অন করবেন, তখন দেখবেন যে এই অ্যাড সেটের মধ্যে একটা নতুন অপশন ক্রিয়েট হবে। সেটা হচ্ছে যে অ্যাড সেট স্পেন্ডিং লিমিট। আপনি প্রত্যেকটা অ্যাড সেটে একটা লিমিট দিয়ে দিতে পারবেন যে আপনার অ্যাডে যাতে কি বলে এটাকে, আপনার অ্যাডে যাতে মনে করেন একটা রেঞ্জের মধ্যে অ্যামাউন্ট স্পেন্ড হয় বা একটা লেভেল বা আপনি একটা কি বলে এটাকে, আপনি একটা লিমিট সেট করে দিবেন যে এত টাকা থেকে এত টাকার মধ্যে বা 5,000 থেকে 15,000 টাকার মধ্যেই যাতে এই অ্যাড সেটে খরচ হয়। আচ্ছা, আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই কিভাবে। তো এই যে এই আপনি যখন উপর থেকে অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেটিং অপশনটা অন করে ওইখানে বাজেট সেট করে আসবেন, তখন আমাদের অ্যাকশন আসবে যেখানে আমরা প্রত্যেকটা অ্যাড সেটে কত রেঞ্জের মধ্যে স্পেন্ড হতে পারে সেটার একটা লিমিট আমরা ফেসবুককে বলে দিব। বা এইখানে ক্লিক করে আপনারা ওটা অন করতে পারবেন। দেখেন, লাইফ টাইম মিনিমাম এবং লাইফ টাইম ম্যাক্সিমাম। আপনি এই এক নাম্বার অ্যাড সেটে, এই উপরের অ্যাড সেটে লাইফ টাইম বা এই যে 1 মাসের জন্য 4 অক্টোবর থেকে 4 নভেম্বর এই 1 মাসের জন্য কত রেঞ্জের মধ্যে বাজেট স্পেন্ড করতে চাচ্ছেন। তো ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে যেহেতু $700 আমার বাজেট। আচ্ছা, কার মাইক থেকে যেন সাউন্ড আসতেছে, কাইন্ডলি একটু মিউট করবেন প্লিজ। নাফিস একটু দেখবি প্লিজ। ওকে, সো
অ্যাডসেট স্পেন্ডিং লিমিট যেটা, সেটা হচ্ছে যে আমরা এখানে একটা মিনিমাম এবং ম্যাক্সিমাম ভ্যালু অ্যাড করে দিব বা একটা লিমিট সেট করে দিব যে আমার টাকা যাতে এর বেশি বা এর কম স্পেন্ড না হয়। কিভাবে? উপরে কিন্তু আমরা $700 সেট করে দিয়ে আসছি অলরেডি আমাদের মেইন ক্যাম্পেইনে। এখন এই $700 তো দুইটা অ্যাডসেটের মধ্যেই অর্ধেক অর্ধেক করে বা একটা রেশিওর মধ্যে স্পেন্ড হবে। তা আমি চাই যাতে আমার 1 নাম্বার অ্যাড সেটে ফর এক্সাম্পল 250, মিনিমাম $250 যাতে খরচ হয় এবং ম্যাক্সিমাম যাতে কি বলে এটাকে $350 খরচ হয়। ঠিক আছে, এখন দেখেন এটার মাধ্যমে কি হলো। আমাদের মেইন বাজেট কিন্তু $700। $700 কিন্তু খরচ হবে দুইটা পার্ট। একটা পার্ট এই 1 নাম্বার অ্যাড সেটে, আরেকটা পার্ট এই 2 নাম্বার অ্যাড সেটে। তো 1 নাম্বার অ্যাড সেটে $700 তো পুরো টাকা খরচ হয়ে যায়, এটা আমরা কেউই চাই না। তার কারণ কি, আমাদের তো দুইটা মানে দুইটা জায়গা যে আমি আমি যে দুইটা লোকেশনকে টার্গেট করছি বা দুইটা মার্কেটকে টার্গেট করে অ্যাড বানাইছি, আমার তো দুই জায়গায় আমাকে অ্যাড রান করতে হবে। আমি কোনো এক জায়গায় যে খুব বেশি অ্যাড দিয়ে দিব বা খুব বেশি অ্যামাউন্ট দিয়ে দিব স্পেন্ড করার জন্য, সেটা করলে কিন্তু আমার অন্য আরেকটা মার্কেটে আমার বিজনেসটা গ্রো করতে পারবে না। সো আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের যে বাজেটটা সেটা যাতে দুটো জায়গাতেই মানে সমান না হলেও অ্যাটলিস্ট একটা স্পেসিফিক রেঞ্জের মধ্যে যাতে খরচ হয়। তো সেই জন্য দেখেন আমি কিন্তু এখানে একটা অ্যামাউন্ট সেট করে দিচ্ছি, যেটা যে 1 নাম্বার অ্যাড সেটের মধ্যে আমার মিনিমাম খরচ হবে $250 1 মাসের মধ্যে, এবং ম্যাক্সিমাম খরচ হবে $350 লাইফ টাইম ম্যাক্সিমাম, মানে যেটাকে বলা হচ্ছে লাইফ টাইম ম্যাক্সিমাম। ওরা নিচে কি বলতেছে ওইটা আমরা পরে দেখতেছি, ওইটা আমাদের এখন দরকার মানে আপাতত দেখার প্রয়োজন নাই। সো বাকি টাকা কি হবে? আচ্ছা, এখন ফেসবুক কি করবে? ফেসবুক কিন্তু অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেটিংটা অন করার মেইন এইমটাই ছিল এটা যে ফেসবুক আমাদের মেইন বাজেটটাকে বেস্ট ওয়েতে খরচ করবে। এখন আমরা আবার ফেসবুককে আবার গুতা দিয়ে বলে দিতেছি যে ফেসবুক, তুমি কিন্তু আমার অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেটটা যেহেতু অন করে তোমাকে আমি টাকা দিয়ে দিছি, এখন তুমি আমার প্রতি মানে 1 নাম্বার অ্যাডসেটের মধ্যে কিন্তু একেবারে খুব কমও স্পেন্ড করো না, আবার খুব বেশিও স্পেন্ড করো না। এই লিমিটের মধ্যে স্পেন্ড করবা 250 থেকে 350। এই টাকাটার মধ্যে তুমি আমার 1 নাম্বার অ্যাডসেটে টাকা খরচ করবা। তখন ফেসবুক বুঝে যাবে যে আপনি চাচ্ছেন মিনিমাম $250 অথবা ম্যাক্সিমাম 350 এই টাকার মধ্যে আপনার অ্যাড স্পেন্ড হোক। এটা ফেসবুক চেষ্টা করবে যাতে এটা হয়। আমরা জাস্ট ফেসবুককে খোঁচা দিয়ে বলে দিতেছি, ইন্ডিকেট করে দিচ্ছে আঙ্গুল দিয়ে যে এই কাজটা করবা তুমি, এর বাইরে যাবা না, এর বেশিও যাবা না, এর কমও যাবা না। এখন ফেসবুক এটা গ্যারান্টি করতেছে না, বাট ফেসবুক বলতেছে যে ফেসবুক উইল ট্রাই। এখন বাকি টাকা কি হবে? আরো তো অর্ধেক টাকা আছে। বাকি টাকাও আমরা সেম ভাবে 2 নাম্বার অ্যাডসেটে এসে ওইটা আমরা এখানে বসায় দিব, বা না বসালেও চলবে, ওইটা ফেসবুক অটোমেটিক বুঝে যাবে। বাট যেহেতু আমরা কি বলে ডিজিটাল মার্কেটার, আমাদের এই কাজ হচ্ছে যে আচ্ছা দেখেন নট এডেড, এখানে এডিট করব, এখানে আমরা 250 দিব, আর এখানে দিব হচ্ছে $350। আমি আমার দুইটা অ্যাডসেটে একটা মিনিমাম বাজেট দিয়ে রাখছি আর একটা ম্যাক্সিমাম বাজেট দিয়ে রাখছি, যেই টোটালটা কভার করতেছে $700। দেখেন এখানে ম্যাক্সিমাম 700 বুঝেছি, ওইখানেও কিন্তু সরি এখানে ম্যাক্সিমাম 350 সেট করেছি, এবং উপরের অ্যাড সেটেও কিন্তু ম্যাক্সিমাম আমি 350 সেট করেছি, যেটা ইন টোটালে $700 কিন্তু হচ্ছে। সো আমার কিন্তু মোট বাজেট 700-র বেশি যাচ্ছে না, 700-কে এক্সিডও করতেছে না। এবং আমি এই $700 ডিভাইড করে একটা স্প্লিট করে দুইটা অ্যাড সেটে সেট করে দিছি, এবং একটা রেঞ্জ সেট করে দিছি যে ফেসবুক তুমি তোমার মতোই করে মানে ফেসবুক তুমি তোমার মতো করে বেস্ট ইউজ করবা, কিন্তু 250-র নিচে নামবা না এবং 350-র উপরে উঠবা না। তো এতে করে হলো কি আমাদের বাজেটটা দুইটা অ্যাড সেটে ইকুয়াল লেভেলে কাজ করতেছে। ঠিক আছে, এবং এতে আমাদের এরকম কোনো চান্স থাকবে না যে কোনো একটা অ্যাড সেটে আমাদের অ্যাড বেশি স্পেন্ড হয়েছে অথবা আরেকটা অ্যাড সেটে অ্যাড কম স্পেন্ড হয়েছে। এই জিনিসটা সেট করার জন্য এবং অ্যাডের রেজাল্ট যাতে ইকুয়াল থাকে বা কি বলে সামঞ্জস্য থাকে দুইটা অ্যাড সেট, সেজন্য আমরা এই কাজটা করছি অ্যাড সেট স্পেন্ডিং লিমিট। আপনাদের এই জিনিসটা বুঝতে কি কোনো প্রবলেম হয়েছে কিনা জানাবেন, কারণ এটা ওই যে আমাদের আগের অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেটিং এর সাথে এটা কানেক্টেড। একটু রেসপন্স করবেন প্লিজ, যদি কোনো প্রশ্ন থাকে। এনিওয়ান? স্বর্ণা আপু, কোনো প্রশ্ন নাই? কি আমি? হ্যাঁ, জি আলাদা আপু। আলাদা করে বুঝতে পারছি যে মিনিমাম এবং ম্যাক্সিমাম
যেটা আমরা করতে পারবো অ্যাড সেটের মাধ্যমে বাজেটটাকে সেট করার জন্য, বা ক্যাম্পেইন ওকে। বাজেটও আমরা দিয়ে দিতে পারবো হ্যাঁ, একসাথে। জি জি। আসলে এইটাই যে একটা এইম, যে আমরা ক্যাম্পেইন বাজেটে তো আমরা আমাদের মেইন বাজেটটা সেট করে দিতেছি, বাট এমন যাতে না হয় যে ফেসবুক কোনো একটা অ্যাডসেটে একেবারে 80% বাজেট দিছে, আরেকটা অ্যাডসেটে 20% বাজেট দিছে। ফেসবুককে একটা রেঞ্জ দিয়ে দিলাম যে 250 থেকে 350 এর মধ্য থেকে। এখন ফেসবুক হয়তো বা এখানে 260 খরচ করবে, উপরেরটায় হয়তো বা কি বলে 100 বেশি খরচ করবে, 450 খরচ করবে, বা 440 খরচ করবে, এভাবে আগাবে। সো এই জিনিসটার জন্যই যাতে আমাদের অ্যাড সেট গুলো সামঞ্জস্য থাকে। বাট এটাও কিন্তু টেস্ট করতে হবে একটা জিনিস, যে ফর এক্সাম্পল এগুলো ক্লায়েন্টকে বুঝাতে হবে। ফর এক্সাম্পল আমাদের ক্লায়েন্ট আসছে, ক্লায়েন্ট একটা বাজেট দিয়ে দিচ্ছে। অনেক সময় ক্লায়েন্টদেরকে এত কিছু মানে এক্সপ্লেন করা লাগেও না, যদি ক্লায়েন্ট একটু বেশি এডুকেটেড থাকে বা আহ, প্রশ্ন না করে, বা অনেকে থাকে একটু খুঁতখুঁতানি টাইপের স্বভাব থাকে অনেক ক্লায়েন্টের, যে ওরা জানতে চায় যে এক একটা ডলার কোথায় খরচ হইতেছে, কত ট্যাক্স কাটতেছে অ্যাড এর মধ্যে। তো তখন তাদেরকে এক্সপ্লেন করতে হবে যে আমাদেরকে টেস্ট করতে হবে। সবার আগে কি টেস্ট করতে হবে, যে আমরা আগে অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেটে একটা বাজেট দিয়ে দিব, এবং এইখানে কোনো কিছু সেট করব না, না করে দেখবো যে কিরকম রেজাল্ট আসতেছে। আবার অনেক সময় সেট করেও দেখতে পারি। সো এভাবে যে এক একটা টেস্টিং এর অভাব নেই, কোন টেস্টের মাধ্যমে বেটার রেজাল্ট আসতেছে সেটা আমাদের দেখতে হবে। সো আর কি কারো কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? যদি না থাকে তাহলে আম, আর কি বাকি থাকে, অনেক কিছুই বাকি থাকবে, সেগুলো আমরা আচ্ছা, ট্র্যাকিং এর বেটার পরে। রেজাল্ট যেটা বললা, হ্যাঁ, বেটার রেজাল্টটা আমরা কিভাবে মানে টেস্ট করে কিভাবে দেখতে পারবো? টেস্ট বলতে গেলে ফর এক্সাম্পল দেখেন, আপনি ফার্স্ট একটা ক্যাম্পেইন অ্যাড রান করছেন 7 দিনের জন্য। আপনি 7 দিনে একটা স্পেসিফিক রেজাল্ট পাইছেন, 7 দিন পরে ওইটাকে একটু এডিট করে আবার ফর এক্সাম্পল 7 দিন, প্রথম 7 দিনে আপনি এই অ্যাডসেট স্পেন্ডিং লিমিটটা ছাড়াই আপনি অ্যাড রান করছেন। তো একটা রেজাল্ট, একটা স্পেসিফিক রেজাল্ট মনে করেন যে আসলো, এবং পরবর্তী 7 দিন আপনি একটু এডিট করে এখানে একটা বাজেট সেট করে দিলেন। 10 মিনিটের, মানে 2 মিনিটের কাজ, আপনি একটা বাজেট সেট করে দিলেন। পরবর্তী 7 দিন আপনি দেখলেন যে রেজাল্টটা কি আসলো, আপনি নিজেই কিন্তু আপনার মাইন্ডে মানে কম্পেয়ার করতে পারতেছেন যে কিভাবে, মানে কোনটা থেকে বেটার রেজাল্ট আসতেছে, কোনটা বেশি ভালো, কোন ওয়েতে আগালে রেজাল্ট বেশি আসতেছে। বুঝতে পারছেন না? মানে বারবার আমাদেরকে অ্যাড রান করে দেখতে হবে, অনেকগুলো ওয়েতে অ্যাড পাবলিশ করে দেখতে হবে যে কোনটা থেকে রেসপন্স বেশি আসে। যেমন আমি লাস্ট যে ক্যাম্পেইনটা রান করছিলাম আমাদের বিজনেসের জন্য, মাত্র 2টা কিওয়ার্ড দিছিলাম, মাত্র 2টা। কারণ আমার টার্গেটেড পিপল ছিল অনেক বেশি স্পেসিফিক, অনলি 2টা কিওয়ার্ড দিয়ে আমি অ্যাড রান করছিলাম। সো এটা আমি কেন 2টা দিছি, শুরুতে আপনারা হয়তো বলতে পারেন যে যে আপনি ভাই, আপনি তো বলছেন 18-19টা কিওয়ার্ড দিতে বা 20টা কিওয়ার্ড দিতে। আসলে 18-19টা 20টা এটা জাস্ট বলার জন্য বলা, যে আপনাদের প্র্যাকটিস অনেক বেশি ভালো হবে, এবং আপনাদের কি বলে যত বেশি কিওয়ার্ড নেবেন আপনাদের নিজেদের স্কিল অনেক বেশি বাড়বে। কিন্তু আপনার টার্গেটেড কাস্টমার যদি 3টা কিওয়ার্ডও হয়, আপনি 3টাই নেবেন, 3টার বেশি তো আমাদের প্রয়োজন নাই। মাথায় রাখতে হবে যে আমাদের টার্গেটেড কাস্টমার কি এই কিওয়ার্ডে আছে নাকি নাই। যদি থাকে দেন ডেফিনেটলি উই উইল টেক দ্যাট কিওয়ার্ড। আর যদি না থাকে তাহলে কেন আমরা ওই ওই কিওয়ার্ডটা নিয়ে অযথা ওই কিওয়ার্ডে অ্যাড রান করে স্পেন্ড লিমিট বা আমাদের কস্ট ইনক্রিজ করব। সো এটাই হচ্ছে যে মনে করেন আপনি যখন একাধিক ক্যাম্পেইন রান করবেন বিভিন্ন টেস্টিং এর মাধ্যমে, তখনই বুঝতে পারবেন যে কোন অ্যাড বেটার রেজাল্ট করতেছে। এটাই হচ্ছে মেইন, কিভাবে আপনি আগাতে পারবেন বেটার রেজাল্ট আনার জন্য। আর আপনি বুঝতে পারবেন কিভাবে যে বেটার রেজাল্ট আনতে হয়। বুঝতে পারছেন আপু? ওকে। হ্যাঁ, হ্যাঁ। ওকে। সো আচ্ছা, আর যদি কোনো কারোর প্রশ্ন থাকে বলতে পারেন এখনো, সমস্যা নেই। আছে কারো কোনো প্রশ্ন বাজেটিংটা নিয়ে যেটা বললাম? আচ্ছা, সো এই যে শো মোর অপশনস, এই শো মোর অপশনসটা কিন্তু আমরা অনেক কিছু দেখিনি। সো এই জিনিসটার, এই শো মোর অপশনের মধ্যে কি কি অপশন আছে সেটার কয়েকটা জিনিস আমরা দেখবো। এটা কিন্তু এমন না যে জাস্ট এই প্রত্যেকটা অ্যাডসেটই কিন্তু এই নিচে এই অপশন গুলো পাবেন। আমরা দেখি চলেন যে এখানে কি কি আছে। ওকে, তো এখানে অন করার পর অনেকগুলো অপশন তারা আমাদেরকে দিচ্ছে। আচ্ছা, সো এখানে দেখেন কিছু অনেক বেশি স্পেসিফিক ভাবে আপনি কিভাবে লোকেট করতে পারবেন বা কিভাবে টার্গেট করতে পারবেন সেটা এখানে দিচ্ছে। ফর এক্সাম্পল আপনি ডিভাইস ভেদে টার্গেট করতে পারেন, যে আপনি অনলি আইফোন ইউজার্সদেরকে অ্যাড শো করতে চান। ফর এক্সাম্পল আপনার একটা কি বলি, আইফোনের ব্যাক কভার সেল করার বিজনেস আপনার, তা আপনি ব্যাক কভার সেল করবেন কাস্টমাইজড ভাবে, যে কাস্টমাররা যেভাবে বলবে ডিজাইন করতে, আপনি ওইভাবে কাস্টমারের মতো করে ডিজাইন করে আপনি ওকে প্রোডাক্টটা ডেলিভার করবেন।
তো সেই ক্ষেত্রে আপনার তো আর শাওমি টাওমির দরকার নাই, কারণ আপনার স্পেসিফিক মার্কেটই হচ্ছে আইফোন। যদি এরকমটা হয় না, দেখা যায় যে যারা এই টাইপের বিজনেস করে তারা সব ধরনের মোবাইলের বিজনেসই করে। বাট ফর এক্সাম্পল আমরা ধরে নিলাম যে আমরা আইফোনের জন্য আমরা এই কাজটা করবো। তো আমাদের মার্কেট হচ্ছে অনলি যারা আইফোন প্রোডাক্ট বা আইফোন মোবাইল ফোন ইউজার। ওদেরকে কিভাবে টার্গেট করতে পারেন, এই দেখেন এখানে এই জিনিসটা আমি অনেকদিন পর ইউজ করতেছি আসলে। আইফোন হলো তো এটা খুব বেশি ফেমাস পার্সনদেরকে টার্গেট করা হলো আই গেস। আমি তো আমার বন্ধু বান্ধবদের মধ্যে অনেককে আইফোন ইউজ করতে দেখি। আসলে অনেক মানে নট অনলি ফেমাস পার্সন আপু, অনেক মানুষই আসলে আইওএস ডিভাইস গুলো ইউজ করে। ফেমাস ছাড়াও দেখা যায় যে ইউজুয়ালি 30-40 দিয়েও কিন্তু আপনি 11-12 কিনতে পারতেছেন, বুঝছেন? তো ওইভাবে অনেকের হাতে আইফোন থাকে, ওইটা সমস্যা নেই। আচ্ছা, সো এখন আমরা অনলি আইওএস ডিভাইস দিব। আচ্ছা, এখানে শাওমি টামি ট্র্যাক করা যায় না, এখানে দেখলাম যে অনলি অ্যান্ড্রয়েড ডিভাইস করা যাচ্ছে এবং আইওএস ডিভাইস করা যাচ্ছে। তো আপনি ওইটা এখান থেকে করতে পারবেন যে দেখেন অনলি আইওএস ডিভাইসেস, অনলি যারা আইওএস ডিভাইস দিয়ে আপনাদের অ্যাড অ্যাড দেখবে ওদেরকে আপনারা লোকেট করতে পারবেন। তো সেইখানেও আরো স্পেসিফিক করতে পারবেন। এই যে দেখেন আমরা জাস্ট আইফোনটাকে রাখবো এবং বাকি দুইটাকে আমরা ক্রস করে দিব, ঠিক আছে? দেখেন জাস্ট ওনলি আইফোনটাকে আমরা ট্র্যাক করতেছি, খুবই সিম্পল। আচ্ছা, এখন দেখি অ্যান্ড্রয়েডে কি কোনো ওরা আমাদেরকে কি বলে মোবাইল গুলোর ব্র্যান্ডের নাম দেয় কিনা, চলেন দেখি। উম, না, দিচ্ছে না। অনলি অ্যান্ড্রয়েড স্মার্টফোন, সবগুলো স্মার্টফোনকে যারা আমার মতো অ্যান্ড্রয়েড ইউজার আছেন, আর সেম ফর ট্যাবলেটস অ্যাজ ওয়েল। তো এটা ছিল এটা, মানে কিভাবে আপনি স্পেসিফিক ডিভাইস ইউজ করতে পারবেন। তারপরে আছে হচ্ছে যে এক্সক্লুডেড ডিভাইসেস, সেখানে আপনি কোনো ডিভাইস যদি এক্সক্লুড করতে চান, যাদেরকে আপনি বাদ দিতে চান, ফর এক্সাম্পল এই যে ওরা অলরেডি বলে দিচ্ছে স্যামসাং গ্যালাক্সি S4। না, তো তো আগেরটা কি দেখাইছো? আমি একটু বের হয়ে গেছিলাম, নেট ইস্যু ছিল। আচ্ছা আপু, পরেরটা দেখাইছি হচ্ছে যে আপনি ফার্স্টটা তো আইওএস ডিভাইসদের, এবং পরেরটা দেখেছিলাম যে অ্যান্ড্রয়েড ডিভাইসদের। অ্যান্ড্রয়েড যারা আইওএস ছাড়া অ্যান্ড্রয়েড ডিভাইস ইউজ করে আপনার আমার মতো, তারা কিভাবে মনে করেন যে অ্যাড মানে ওদেরকে কিভাবে আপনারা লোকেট করতে পারবেন, অ্যাড দেখাতে পারবেন সেটার জন্য এই যে এইটা অপশন চুজ করলেই স্মার্টফোন এবং ট্যাবলেট দুইটা অপশনে আমাদের সামনে শো করতেছে। আমরা যদি চাই স্মার্টফোন, অ্যান্ড্রয়েড স্মার্টফোন যারা অ্যাড রান করতে, সরি, যারা ইউজ করতেছে ওদেরকে অ্যাড দেখাতে, সেটা রাখতে পারবো এবং দুইটা রাখতে পারবো, অথবা চাইলে আমরা জাস্ট অনলি স্মার্টফোন রাখতে পারবো, এটাই। ওকে। এবং তারপরে আসছে হচ্ছে যে আচ্ছা আচ্ছা, এটা তো হচ্ছে ইনক্লুডেড ডিভাইস, যেগুলোকে আমরা ইনক্লুড করছি। তো আপনি চাইলে আবার এখানে এক্সক্লুডও করতে পারবেন। কিভাবে? ফর এক্সাম্পল কোনো আপনি চান যে স্যামসাং গ্যালাক্সি A02 যেটা A2 যেটা, এটা এই ইউজারদেরকে আপনি এক্সক্লুড করতে, কারণ আপনি আপনার কাছে এই মডেলের কভার বানানোর ম্যাটেরিয়ালস নাই। ফর এক্সাম্পল এরকমটা হয় না, বাট ধরে নিলাম যে আপনার কাছে বা এরকম হতে পারে যে আপনার আপনি মোবাইল রিপেয়ারিং এর শপ আপনার। তো আপনি মোবাইলের বিভিন্ন পার্টস সেল করেন, বা অনেকের দেখা যায় যে ডিসপ্লে ফেটে গেলে আপনি ওগুলো ঠিক করে দেন। তো তখন কি হবে, আপনার কিন্তু টার্গেট রাখতে হবে যে কোন কোন ডিভাইসের মানুষদেরকে আপনি অ্যাড দেখাবেন। তো ফর এক্সাম্পল আপনার কাছে এই যে এই ডিভাইসটার ম্যাটেরিয়ালস বা আপনার কাছে নাই, তখন আপনি কি করবেন, এটাকে এক্সক্লুড করে আপনি অ্যাড রান করতে পারবেন। তারপরে এই যে ভার্সন গুলো দেখা যাচ্ছে, যে ভার্সন চুজ করা যায় কোনটার কি ভার্সন, আসলে এত স্পেসিফিক কখনো লাগে না, আর এই টাইপের কাস্টমার কখনো পাবেনও না, বাট আমাদের তো জানতে হবে সেজন্যই। তো দেখেন এই ডিভাইসের কি কি মানে মানে কি বলে এটাকে, মিনিমাম এবং ম্যাক্সিমাম ভার্সন গুলো আছে সেগুলো এখানে শো করতেছে, যেগুলো এগুলোর একটাও আমি জানি না কি, কারণ এই ফোনের এই ভার্সন সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। তো এগুলো যারা এই, ফর এক্সাম্পল যখন আপনার ক্লায়েন্ট আসবে এই টাইপের কোনো বিজনেসের, আপনাকে বলে দিবে যে কোনটা এক্সক্লুড করতে হবে এবং কোনটা ইনক্লুড করতে হবে, এবং ভার্সনও বলে দিবে। বা যদি না হয় আপনাকে রিসার্চ করে বের করতে হবে যে কোনটা কোন ভার্সনের। স্টিল নাও এই পর্যন্ত মানে 4 বছরের ক্যারিয়ারে আমি এরকম ক্লায়েন্ট পাই নাই। আর খুব রেয়ারলি এই টাইপের ক্লায়েন্ট আসে, কারণ এগুলা ইউজুয়ালি এরা অ্যাড রান করে না, বাট আমাদের জানতে হবে, তাই আমরা জানি। এবং ধরেন যে আপনি অনলি চাচ্ছেন যে যারা মোবাইল সরি ওয়াইফাই দিয়ে কানেক্টেড তাদেরকে অ্যাড দেখাতে, তখন আপনি এটা টিক করে দিতে পারেন। আর যদি আপনি যে চান এরকমটা না চান, আপনি চান সবাইকে অ্যাড দেখাতে, যারা মোবাইল ডেটা ইউজার অথবা ওয়াইফাই ইউজার সবাইকে অ্যাড দেখাতে, তখন আপনি এটা আনটিক করে দিবেন। আচ্ছা, আর নিচে থেকে এগুলো আমরা পরে দেখবো আস্তে ধীরে, জাস্ট অল্প অল্প করে আগাচ্ছি যেগুলো আমাদের বাদ গেছে সেগুলোর জন্য। তো এইখানে কয়েকটা জিনিস বাদ আছে আমাদের। ডাইনামিক অ্যাড ক্রিয়েটিভ, এটা আমরা ট্র্যাকিং এর পরে শিখবো। তারপরে হচ্ছে যে আর কি, এইখানে কয়েকটা কাজ আছে ন্যারো অডিয়েন্সের, সেটা আমরা ট্র্যাকিংটা শিখে নিই আগে। এখানে
লাস্টের কয়েকটা কাজ। ওকে, সমস্যা নেই। এখন আসি অ্যাডের এখানে আমাদের এখানেও কয়েকটা জিনিস বাদ আছে, সেগুলো আমরা সব ট্র্যাকিং এর পরে দেবো। আজকে আপনাদের দেখাবো সেলস ফানেল আর কিভাবে একটা লাইক ক্যাম্পেইন রান হয়। ওকে, এখানে পার্টনারশিপ অ্যাড বাদ আছে, আইডেন্টিটি, ইনস্টাগ্রাম, ক্যাটালগ বাদ আছে, কালেকশন বাদ আছে, আর ট্র্যাকিংটা থেকে শিখবো। ঠিক আছে, তো আপনাদের যতটুকু শিখিয়েছি এর মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, কারণ এখন আমি আরেকটা অ্যাড ক্যাম্পেইন দেখাবো যে কিভাবে আপনারা লাইক ক্যাম্পেইন পেজে লাইক কিভাবে আনবেন সেটা সেটা দেখাবো, এবং তারপর আমরা সেলস ফানেল শিখবো। এবং এটাই হবে আমাদের আজকের ক্লাসের মেইন যে পয়েন্ট গুলো আমাদের শেখার সেগুলো। তো যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, যা শিখেছি আমরা এই পর্যন্ত ওটার মধ্যে। আচ্ছা, তো আশা করতেছি কারো কোনো প্রশ্ন নাই। ওকে, তো এখানে দেখেন যে আমরা অনেকগুলো গোল সম্পর্কে সবার প্রথমে 2 দিন আলোচনা করেছিলাম, যে অ্যাওয়ারনেস কি, ট্রাফিক কি, এঙ্গেজমেন্ট কি, লিডস, অ্যাপ প্রমোশন, সেলস কি। তো এগুলোর মধ্য থেকে আচ্ছা আমরা আগে সেলস ফানেলটা শিখি। আচ্ছা, এই গোলগুলো কি কেউ জানেন না, এরকম কেউ আছেন যে কোনোটা কেউ বুঝেন না এই গোলগুলো সম্পর্কে? কারণ কিন্তু আমাদের কিন্তু একটা থেকে একটা প্রত্যেকটা প্রয়োজন আমাদের। যদি সবাই বুঝে থাকেন তাহলে তো ভালো, যদি কেউ না বুঝে থাকেন আমাকে অবশ্যই বলবেন। ওকে, ইউজুয়ালি যারা বিবিএ তে পড়াশোনা করছি, এই সেলস ফানেলটা সম্পর্কে আমরা অনেকেই পরিচিত যে এই জিনিসটা কি। তো চলেন সেটা একটু দেখি আমরা। সেখানে সেলস হওয়ার কথা কি ভালো লাগছে, আচ্ছা সমস্যা নেই। শুরুতে কয়েকটা ক্লাসে আমি একটু এক্সপ্লেইন করছিলাম যে ফর এক্সাম্পল আমরা একটা বিজনেসকে চিনি না বা জানি না, তখন কি আমরা ওই বিজনেসের প্রোডাক্ট কিনবো কি কিনবো না? তা আমরা অনেকেই রেসপন্স করছি যে না আমরা কিনবো না। দেন আমি এভাবে এক্সাম্পল দিছিলাম বা আপনাদের থেকে উত্তর নিয়েছিলাম যে ফর এক্সাম্পল আমি যে পেজটা ক্রিয়েট করছিলাম, অ্যাস্ট্রিক ফ্যাশন হাউস, এটার অনেক ধরনের ক্লথিং প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে। এখন এটা ওরা মার্কেটে প্রোডাক্ট সেল করতে চাচ্ছে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে বা অনলাইন মার্কেটিং এর মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রোডাক্ট সেল করতে চাচ্ছে। তো তাদের প্রথমে কি করা উচিত? ডাইরেক্ট কি তাদের মানে সেল সেল যে গোলটা ওইটাতে চলে যাওয়া উচিত, নাকি তাদেরকে আগে অন্য কোনো মেথড অ্যাপ্লাই করে আগানো উচিত? দেন আপনারা অনেকে বলেছিলেন যে রিভিউস এর প্রয়োজন, অডিয়েন্সের সাথে পরিচিতি প্রয়োজন, অডিয়েন্স তো জানে না অনেকে, এভাবে অনেকগুলো রেসপন্স আপনারা করছিলেন। তো আমাদের মাইন্ডে কিন্তু এই জিনিসগুলো আছে যে আমরা এমন কোনো প্রোডাক্ট ইউজুয়ালি কিনি না যেটা আমরা চিনি না। দেখা যায় যে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো বা আমাদের যে প্রয়োজনীয় প্রোডাক্ট গুলো আমরা ওইখান থেকে পারচেস করি, যেগুলো আমাদের মনে হয় যে বিশ্বস্ত, সেটা খাবার হোক বা কাপড় হোক বা অন্য যে কোনো কিছু। হোটেলে কোনো ঘুরতে যে হোটেলে থাকা থেকে শুরু করে আপনি মনে করেন কোনো টুরিস্ট স্পটে গেলেন, সেখানেও আপনারা চেষ্টা করবেন যে সেফ, আগে থেকে পরিচিত বা জানেন এরকম কোনো জায়গায় যেতে। আনসেফ কোনো জায়গা যেটা আপনারা চিনেন না, জানেন, আপনাদের নিজেদের কাছে মনে হবে আনসেফ, বা কোনো প্রোডাক্ট বা খাবার প্রোডাক্ট আমরা কখন এটা সম্পর্কে জানি না, আজকে নতুন আসছে মার্কেটে, কিনতে আমাদের নিজেদের মধ্যে একটা হেজিটেশন ফিল করবে যে এই প্রোডাক্টটা কি আদৌ কি ভালো নাকি ভালো না, টেস্ট ভালো হবে নাকি খারাপ হবে, কিরকম অনেক ধরনের প্রশ্ন আসে। তো সেই প্রশ্নটা বা এই আমাদের যে আমরা যে কাস্টমার, আমাদের কাস্টমারের মাইন্ডকে মনে করেন যে অ্যানালাইসিস করে একটা সেগমেন্ট বা ফানেল বানানো হয়েছে, যেটাকে বলা হয় মার্কেটিং ফানেল বা সেলস ফানেল। সে ফানেলটার কাজ কি, বা একজন বিজনেস কোন ওয়েতে মার্কেটিং করে প্রোডাক্টের সেল নিয়ে আসবে, এটাই হচ্ছে মূল মোটিভ, যে আপনি আপনার ক্লায়েন্টের জন্য কোন ওয়েতে মার্কেটিং করে আগাবেন, যেটার জন্য মানে যেটা রেজাল্টে আপনি সেল ক্লায়েন্টকে এনে দিতে পারবেন, একটা রেজাল্ট ক্লায়েন্টকে এনে দিতে পারবেন। সেই ওয়েটা হচ্ছে ওয়ান এন্ড অনলি সেলস ফানেল। অনেকে বলে যে অনেক মনে করেন যে কি বলে, ফার্স্ট অফ অল সেলস ফানেলটা কোনো রকেট সায়েন্স না, এটা একটা বেসিক কনসেপ্ট যে এই ওয়েতে আগালে আমরা সেল নিয়ে আসতে পারবো। তো সেল কেন আসতেছে না সেখানে এটার ভেতরে অনেক স্ট্র্যাটেজি থাকবে, অনেক কি বলে টেকনিক আপনাকে অ্যাপ্লাই করতে হবে বিভিন্ন স্টেজে। সেই স্টেজ গুলো নিয়ে একটু আলোচনা করি যে আমরা কোন ওয়েতে আগাবো। 1 নাম্বার স্টেজ, আমাদের বিজনেস মাত্র স্টাবলিশ হয়েছে বা স্টাবলিশ হয়েছে অনেকদিন হয়েছে, কিন্তু আমাদের বিজনেস সম্পর্কে কেউ তেমন কিছু জানে না। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, কাস্টমারদের মাইন্ডে আমাদের বিজনেস সম্পর্কে আমাদের বিজনেসের নামটা গেঁথে দেব, তাই না?
তখনই তো হবে যে কাস্টমার জানতে পারবে যে আচ্ছা এরা এই বিজনেসটা অ্যাস্ট্রিক ফ্যাশন হাউস, আচ্ছা আমি আমার পেজের কথাই বলি, মানে যে পেজটা আপনাদের দেখানোর জন্য ক্রিয়েট করছি সেটা, যে অ্যাস্ট্রিক ফ্যাশন হাউস, আচ্ছা একটা ফ্যাশন হাউস, ওদের কাছে এই প্রোডাক্ট গুলো আছে, ওকে গ্রেট, দ্যাটস ইট। সো আমাদের ফার্স্ট স্টেপটা হবে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, কাস্টমারদের সামনে এমন অ্যাড কন্টেন্ট নিয়ে যাওয়া যাতে কাস্টমাররা জানতে পারে এই বিজনেসটা কি এবং কি করে। এখন অ্যাড কন্টেন্ট কিভাবে নিয়ে যাবেন ওইটা কিন্তু অলরেডি আপনাদের দেখায় আসছি, কিভাবে অ্যাড বানাতে হয়। মানে আপনারা অলরেডি কিন্তু জানেন একটা অ্যাড কিভাবে বানাতে হয়, হয়তো ভেতরে কিছু জিনিস বাদ আছে, বাট ওইটা ছাড়া একটা অ্যাড ক্যাম্পেইন বানানোর জন্য যা মেইন দরকার সেটা আপনারা জানেন। সো এখন আপনাদের অ্যাড রান করতে হবে অ্যাওয়ারনেসের জন্য, বা ক্লায়েন্টের মাইন্ডে আপনাদের বিজনেসের নামটা গেঁথে দেওয়ার জন্য, বা ক্লায়েন্টকে আপনাদের সম্পর্কে জানানোর জন্য। তো তখন আপনাদেরকে অ্যাওয়ারনেস করতে হবে। কিভাবে অ্যাওয়ারনেস করতে হবে? এই লেখাটাকে ইগনোর করেন, কারণ এটা গুগল থেকে নাজিলকৃত একটা ছবি, জাস্ট এই ফানেলটা ফলো করেন। এমন কন্টেন্ট নিয়ে যেতে হবে 1 নম্বর স্টেজে, অ্যাওয়ারনেস স্টেজে, যে ক্লায়েন্টরা, সরি, কাস্টমাররা জানতে পারে এই বিজনেস কি এবং কি করে। তো ফর এক্সাম্পল আপনি অ্যাড রান করছেন, অ্যাড দেখছে 5 লাখ মানুষ, কিন্তু মানে অ্যাড 5 লাখ মানুষের কাছে গেছে, কিন্তু 5 লাখ মানুষের মধ্যে 2 লাখ মানুষ ওই অ্যাড ভালো মতো একটু দেখছে এবং আপনার বিজনেস সম্পর্কে জানতে পারছে। দে আর 5% ইন্টারেস্টেড, বাট এখনো যেহেতু চিনে না জানে না, তারা এই প্রোডাক্ট, তাই মনে করেন যে আপনার সাথে কোনো কথাবার্তা বলে নাই, আপনার সাথে কোনো অ্যাক্টিভিটিও তারা করে নাই। সো ওই 5 লাখ যারা প্রথমে, যাদের কাছে অ্যাড গেছে, ওরা হচ্ছে যে সবাই আমার পটেনশিয়াল কাস্টমার। কিন্তু যেই 2 লাখ মানুষ একটু ইন্টারেস্ট দেখাইছে, তারা হচ্ছে কোল্ড অডিয়েন্স। কোল্ড অডিয়েন্স মানে আমরা বলি যে হচ্ছে যে ঘুমন্ত অডিয়েন্স বা ঘুমন্ত কাস্টমার, যে তারা এখনো খুব বেশি অ্যাওয়্যার না, জাস্ট কোনো মতো জানে আপনার সম্পর্কে। আহ আচ্ছা, একটা জিনিস একটু, সেটা হচ্ছে যে সেলস ফানেলের ছবিটা এটা দিলে ভালো হয়। আচ্ছা একটু সময় দিবেন আমাকে, আমি ওইখান থেকে আবার বলতেছি আপনাদেরকে, এটা দেখতে পারতেছেন? একটু ব্লার হতে পারে, বাট আই গেস দেখতে পারতেছেন। ওকে। সো যেই 5 লাখ মানুষের মধ্য থেকে 2 লাখ মানুষ মনে করেন যে আপনার বিজনেসের প্রতি একটু ইন্টারেস্টেড হয়েছে, ওরা হচ্ছে কোল্ড অডিয়েন্স, যারা জাস্ট আপনার বিজনেস সম্পর্কে জানে, আর কিছু না, দে আর নট ইন্টারেস্টেড ইয়েট। বাট যেহেতু একটু হলেও দেখছে, আপনি জানেন ওরা আপনার পটেনশিয়াল কাস্টমার, ওই 2 লাখ মানুষের কাছে আপনার আবার যেতে হবে। 5 লাখ মানুষ না কিন্তু, 5 লাখের মধ্যে যেই যেই 2 লাখ ইন্টারেস্টেড, আপনি যাবেন ওই 2 লাখের কাছে। ওই 2 লাখ মানুষকে আপনি আবার অ্যাড দেখাবেন, অ্যাড দেখাবেন যে আমাদের বিজনেসে এই নতুন ভ্যারাইটিস অফ প্রোডাক্ট আসছে, অথবা আমাদের প্রোডাক্টের ফিচার গুলো এই যে দেখেন। প্রথমে আপনি আপনার সম্পর্কে কথা বলছেন, দেন আপনি আপনার প্রোডাক্টের বৈশিষ্ট্য নিয়ে তাদের কাছে গেছেন। আপনি কিন্তু এখনো বলেন নাই বা বলবেন না যে আসেন আমার প্রোডাক্ট কিনেন, এখন এই যে 50% সেল চলতেছে, প্রয়োজন নাই, পরে আসতেছি আমরা সেলে। আমরা আগে আমার বিজনেস সম্পর্কে তাকে জানাবো, তারপরে আমি সেলের কথা বলবো। তো যখন আমরা তাকে কি বলে আমার প্রোডাক্টের স্পেসিফিক ফিচার গুলো বা বৈশিষ্ট্যগুলো এক্সপ্লেইন করব, তখন ওই 2 লাখ মানুষের মধ্যেও কিন্তু সবাই ইন্টারেস্টেড হবে না। দেখা যাবে যে ফর এক্সাম্পল 90,000 মানুষ ইন্টারেস্টেড হয়েছে। দেখেন অডিয়েন্স কিভাবে কমতেছে, 5 লাখ থেকে কিভাবে কমতেছে। এই জন্য এই ফানেলটার প্রথম স্টেজটাও কিন্তু একটু বড়, পরের স্টেজটা একটু ছোট। প্রথম স্টেজে ছিল 2 লাখ অডিয়েন্স, যারা অ্যাওয়ারনেস, যারা মানে যারা অ্যাওয়্যার হয়েছিল। ওই 2 লাখের মধ্য থেকে 2 লাখ মানুষকে আমরা আবার অ্যাড দেখাইছি। 2 লাখ থেকে 90,000 মানুষ ইন্টারেস্ট দেখাইছে। মনে করেন আমি ট্রাফিক ক্যাম্পেইনিং রান করছি, আমার প্রোডাক্টের ফিচার গুলো দিয়ে আমি একটা ট্রাফিক ক্যাম্পেইন, ক্যারোজেল ক্যাম্পেইন রান করলাম। তো ওই ক্যারোজেলে ওই যে আমরা বাটনে ওয়েবসাইটের ইউআরএল এর লিঙ্ক দিয়ে দিই না, বাটনে ক্লিক করলে ডাইরেক্ট আমার ওই পেজের প্রোডাক্টটা চলে যায়। তো তখন আমরা দেখলাম যে মনে করেন যে 2 লাখের মধ্যে থেকে 90,000 মানুষ ওই প্রোডাক্টের ওয়েবসাইটে গিয়ে ভিজিট করছে। তো ভিজিট করছে মানে কি? মাত্র 90,000 মানুষ 2 লাখের মধ্যে থেকে আমার ওই ওয়েবসাইটটা ভিজিট করছে, মানে তারা অবশ্যই ইন্টারেস্টেড। ইন্টারেস্টেড না হলে কিন্তু কেউ ভিজিট করবে না। আমি তো জীবনে কোনো লিপস্টিকের প্রোডাক্ট বা ওয়েবসাইট ভিজিট করিনি।
ঠিক না? সো কারণ আমার কোনো ইন্টারেস্টই নেই, জিনিসটা এরকম একটা বেসিক কনসেপ্ট এটা। আমার কোনো যেহেতু আমার কোনো ইন্টারেস্ট নেই, আমি ওখানে যাবোই না। বাট যদি কোনো অডিয়েন্স বা কাস্টমার আপনার ওয়েবসাইট ভিজিট করতেছে যখন, তারা অবশ্যই ইন্টারেস্টেড এবং আপনার কাস্টমার হবে। হয়তো এখন হচ্ছে না, তার কারণ কি, তারা এখনো প্রপারলি আপনার বিজনেস সম্পর্কে জানে না, মাত্র একটা স্টেজ থেকে দ্বিতীয় স্টেজে আসছে। তো তখন সে এই জিনিসটা যে মানে তারা হচ্ছে সেকেন্ড স্টেজে আসতেছে, যারা মোর ইন্টারেস্টেড পিপল, মানে তারা কোল্ড অডিয়েন্স থেকে একটু একটু হট অডিয়েন্সে কনভার্ট হচ্ছে, এখনো হয় নাই, আস্তে আস্তে হচ্ছে। তো এই হচ্ছে আমাদের 2 নাম্বার স্টেজ। 3 নাম্বার স্টেজ, 3 নাম্বার স্টেজে আমরা তাদেরকে আরো স্পেসিফিক ভাবে ওই যে 90,000 মানুষ তাদেরকে টার্গেট করবো কিন্তু 3 নাম্বার স্টেজে। প্রথমে কি, প্রথমে অ্যাড দেখাইছি 5 লাখ মানুষের কাছে আমাদের অ্যাড গেছে, ওর মধ্যে থেকে 2 লাখ মানুষ অ্যাড দেখছে, 2 লাখের মধ্যে থেকে 90,000 মানুষ ইন্টারেস্ট দেখাইছে। এই 90,000 মানুষকে আমরা আবার অ্যাড দেখাবো আরো মোর কনসিডারেশনের জন্য, তারা আমাদের বিজনেস সম্পর্কে যাতে আরো ভালো জানে, তাদের মধ্যে যাতে আমাদের সম্পর্কে ট্রাস্ট তৈরি হয়। সেখানে আমরা কি করতে পারি, আমরা কিছু মানে ফর এক্সাম্পল আমরা কোনো আহ, যদি অ্যাস্ট্রিক ফ্যাশন হাউস হয়, আমি কি করতাম, আমি চেষ্টা করতাম যদি ক্লায়েন্টের বাজেট থাকতো, কোনো মোটামুটি ইনফ্লুয়েন্সার কি দিয়ে অ্যাড মানে ভিডিও অ্যাড তৈরি করানো বা মডেল দিয়ে ভিডিও তৈরি করানো, যাতে তারা বিশ্বাস করে যে না এটা একটা ভালো বিজনেস, ওদের কন্টেন্ট ভালো, ডেফিনেটলি প্রোডাক্টও হয়তো বা ভালো। অথবা আমরা যদি কোনো প্রোডাক্ট সেল করে থাকি, তখন ওই কাস্টমারদের থেকে আমরা রিভিউ নিতে পারি, ওই রিভিউ গুলো দিয়ে আমরা ওই 90,000 মানুষের কাছে আবার অ্যাড দেখাবো ট্রাস্ট গেইন করার জন্য। তখন ওই 90,000 মানুষের মধ্যে থেকে দেখবেন যে আরো 50,000 মানুষ হয়তো বা আবার ওয়েবসাইট ভিজিট করতেছে, আপনার প্রোডাক্ট গুলোর স্পেসিফিকেশন দেখতেছে, ঘুরতেছে, আপনার ওয়েবসাইটে ঘুরতেছে অথবা আপনার পেজে ঘুরতেছে, আপনাকে নক দিতেছে। ঠিক আছে, আচ্ছা নকটা হচ্ছে পরের স্টেজে। তো এই হচ্ছে যে 90,000 থেকে কমে আবার 50,000-এ চলে আসলো, 90,000 থেকে 50,000 মানুষ আরো বেশি ইন্টারেস্ট দেখাইছে। সেই 50,000 মানুষকে আমরা আবার অ্যাড দেখাবো। আমি কিন্তু শুরুতে একটা কথা বারবার বলছি, রিটার্গেটিং রিমার্কেটিং ছাড়া বিজনেস সেল গেইন করতে পারবে না। এই যে আমি একটু মানে গত 5 মিনিট ধরে বলতেছি আবার অ্যাড দেখাবো, আবার অ্যাড দেখাবো, এটা কিভাবে করব, ওই যে রিটার্গেটিং আর রিমার্কেটিং এর মাধ্যমে এবং ট্র্যাকিং ওয়ার্ড, পিক্সেল টিক্সেল, অনেকগুলো ওয়ার্ড যে বারবার বলি আপনাদের কাছে, ওই জিনিসগুলোর মাধ্যমে আমরা আবার তাদেরকে অ্যাড দেখাবো। ওই 90,000 মানুষকে অ্যাড দেখানোর পরে 50,000 মানুষ, সরি 90 ছিল এখানে, 90 থেকে 50 এখানে, 50 থেকে মনে করেন যে আরো 20,000 মানুষ বা 10,000 মানুষ মনে করেন, আচ্ছা 20,000 ধরে 20,000 মানুষ আপনাকে মেসেজ দিল বা আপনার ওয়েবসাইটে প্রোডাক্ট অ্যাড টু কার্ট করলো, যারা ই কমার্স ওয়েবসাইট। আচ্ছা আমি একটু দেখাই অ্যাড টু কার্ট জিনিসটা কি, অনেকে নাও জানতে পারি। এই যে ফ্যাশন দিদি, ফর এক্সাম্পল আমি একজন কাস্টমার, আমি এখন তো সার্চ করে গেছি, ধরে নিলাম যে আমি অ্যাড এর মাধ্যমে তাদের ওয়েবসাইটে আসছি, এসে আমি তাদের এই প্রোডাক্টটাকে ক্লিক করলাম, ক্লিক করছি, ওদের কাছে কিন্তু অটোমেটিক কি বলে এটাকে নোটিফিকেশন না, ওদের ট্র্যাকিং সিস্টেমে আমার ইনফরমেশন চলে গেছে অলরেডি, আমি যেহেতু ক্লিক করছি। ওই কিভাবে চলে গেছে ওগুলোই শেখাবো। এখন মনে করেন ওরা এই প্রোডাক্টটা এখন আমি কিনবো না, কিন্তু তাও আমি দেখেছি ওষুধে কি জোস ভালো লাগতেছে, আমি এই সাইজের এটা অ্যাড টু কার্ট করলাম, যে আমি সেটা পরে কিনে রাখবো হয়তো বা ভালো লাগছে, এই যে অ্যাড টু কার্টে ক্লিক করছি। এই কাজটা মনে করেন যে 20,000 মানুষ করছে, কিন্তু তারা কিন্তু স্টিল না পারচেস করে নাই। 20,000 মানুষজন অনলি অ্যাড টু কার্ট করছে, অথবা আপনাকে মেসেজ দিছে, অথবা আপনার পোস্টে কমেন্ট করছে, ইন্টারেক্ট করতেছে আপনার সাথে এঙ্গেজ হচ্ছে। ঠিক আছে, আস্তে আস্তে কিন্তু অলমোস্ট ওরা হট অডিয়েন্সে কনভার্ট হয়ে গেছে। এই মানুষগুলাই, এই 20,000 মানুষকে যখন আমরা একটা অফার দিব যে আমরা 20% ডিসকাউন্টে প্রোডাক্ট সেল করতেছি, অথবা 35% ডিসকাউন্টে প্রোডাক্ট সেল করতেছি, অথবা আগামী 2 দিনের মধ্যে আমাদের থেকে প্রোডাক্ট কিনলে ডেলিভারি চার্জ ফ্রি, একটা অফার বা ভ্যালু আপনি তাদেরকে দিতেছেন, তখন তারা সেটাকে ইভ্যালুয়েট করবে বা মূল্যায়ন করবে। ও গ্রেট, ওই 20,000 মানে ওরা এখন একটা ভ্যালু দিতেছে, ওদের প্রোডাক্ট তো আমি দেখছি, কোয়ালিটি গুলো ভালো, এখন কেনা যায় ওদের থেকে। এই 20,000 মানুষের মধ্যে থেকে মনে করেন যে 10,000 মানুষ আপনার ইভ্যালুয়েশনে আসবে, সবাই কিন্তু কখনই আসবেন, এটা হিউম্যান সাইকোলজি বা মানুষের নেচারটা এরকম, আস্তে আস্তে ফানেলটা ছোট হবে। তো ওই 20,000 থেকে মনে করেন যে 10,000 মানুষ আপনার সাথে, সরি, আপনার বিজনেসের সাথে ইভ্যালুয়েট করলো, এই যে যেটাকে আমরা একটু আগে অ্যাড টু কার্ট করে আসছি, তারা এটাকে মনে করেন যে এই যে ভিউ কার্টে গিয়ে চেক আউট করবে, অলমোস্ট পারচেসের দিকে চলে যাবে, ডিসকাউন্টের দিকে।
পারচেসের দিকে চলে গেল, যে একটু পরে এখনই যে প্রসিড টু চেক আউটে যাবে, পারচেস করে ফেলবে। তো দেখাই, আচ্ছা এটা যেতে থাক, আমি ততক্ষণ এক্সপ্লেইন করতে থাকি। তো ওই যে 20,000 10,000 মানুষ, তারা মনে করেন যে পারচেসের স্টেজ পর্যন্ত যাবে, বাট সামহাও হয়তো তারা পারচেস করে নাই, বা এমনও হতে পারে এই 5 নাম্বার স্টেজে তারা পারচেস অনেকে হয়তো বা করবে এই 5 নাম্বার স্টেজে, আবার অনেকে হয়তো বা করবে না। তো এই 5 নাম্বার স্টেজ থেকে আপনার এই শুরুতে যে কোল্ড অডিয়েন্স গুলো ছিল, তারা হয়ে যাবে হট অডিয়েন্স। কিভাবে? শুরুতে কিন্তু মানুষজন অনেক ছিল, তারা জাস্ট জানছে আপনার বিজনেস সম্পর্কে, কোনো রিয়েক্ট করে নাই, কোনো কিছু না। বাট লাস্টের দিকে তারা প্রোডাক্টটা কিনতে চাচ্ছে, হয়তো বা কোনো একটা কারণে তারা কিনতেছে না, তখন আপনি পারচেজ স্টেজে বা বা এই জায়গাতেই দেখা যাবে যে ম্যাক্সিমাম সেল আসবে। সেটা মানে আমি একটু জিনিস ভুল বলছি, সরি। সেটা হচ্ছে যে এই 5 নাম্বার ইভ্যালুয়েশনের স্টেজেই মানুষজন ডিসিশন নিবে সেলের ডিসিশন নিবে, সরি, পারচেজের ডিসিশন নিবে কাস্টমাররা, যে তারা পারচেজ করবে কি করবে না। দেন একদম লাস্ট স্টেজ, যেখানে আপনি বলবেন যে আপনি অফার দিতেছেন, আরো একটা অফার, যে আমাদের 35%টা হয়তো বা আগামী একদিনের মধ্যে কিনলে 45% পাবেন। বা আপনি ওই অডিয়েন্সদেরকে আবার ওই 10,000 মানুষকে অ্যাড দেখাচ্ছেন যে আমার প্রোডাক্ট কিনলে আজকে কি বলে একটা গিফট পাচ্ছেন সাথে, বা 2টা কিনলে আপনি আরো বেশি পারচেস, মানে আপনি ওকে আরো ভ্যালু দেওয়ার চেষ্টা করতেছেন। দেন এই 10,000 মানুষের থেকে হয়তো বা 4,000 বা 3,000 মানুষজন প্রোডাক্ট কিনে নিবে, বা 4,000 মানুষ, 4,500 মানুষ প্রোডাক্ট কিনলো। 5 লাখ থেকে 2-3 হাজারে একটা মানে 5 লাখ অডিয়েন্স থেকে 2-3 হাজার সেল জেনারেট করলেন আপনি, বা 5,000 সেল জেনারেট করলেন, ধরে নিলাম। তো দিস ইজ হাউ একটা সেলস ফানেল কিভাবে ওয়ার্ক করে। আমি 5 লাখ, 2 লাখ, 90,000, 50,000, 20,000, 10,000, 5,000, এগুলো জাস্ট একটা র্যান্ডম ভ্যালু আমি আপনাদের বলছি বোঝানোর জন্য। এটা 5 লাখের থেকে বেশিও হতে পারে, 30-40 লাখও হতে পারে, ট্রাফিক সেল আরো 10-15 লাখ হতে পারে। ধরে নিলাম যে আমার 3,000 সেলই হয়েছে। আমার প্রোডাক্টের প্রাইস কত ছিল একটু দেখি চলেন, 3,180 টাকা। এই 2টা শার্ট আমার কিনতে লাগছে। সো আমি একটু যদি ক্যালকুলেটও করি, 3,280 ইন্টু 4,500 মানুষ, যদি আপনি 4,500 সেল যদি আপনি আপনার ক্লায়েন্টকে এনে দিতে পারেন, আপনি 1 মাসে আপনার ক্লায়েন্টকে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 1 কোটি সেল মানে সেল এনে দিতেছেন। যেটা বাংলাদেশে ইজি ফ্যাশনে 1 কোটি সেল হয়তো বা করে, অবশ্যই আমি ভুল হতে পারে, বাট ইউজুয়ালি যেসব ছোট ছোট ব্র্যান্ডরা শুরুতে আপনাদের কাছে আসবে, ওদের কাছে 1 কোটি টাকার সেল মানে হিউজ। 3,500 সেল যদি আপনারা যদি এনে দিতে পারেন, এই টাকাটার জন্য আপনাদের অ্যাড কস্ট কত হতে পারে? যদি যেহেতু বাংলাদেশের এক্সাম্পল দিয়ে দেখাইছি, হ্যাঁ, তো অ্যাড কস্ট হতে পারে, যদি ডেইলি মনে করেন যে আমাদের যদি বাংলাদেশি মার্কেট যেহেতু $10 করে মান্থলি, যদি $30 অ্যাড রান করি আমরা, ঠিক আছে, তো 450, এই 450-কে মনে করেন যে আমরা 4টা স্টেজ বা 4টা সেলস ফানেলের জন্য 4 বার অ্যাড রান করছি 4টা ক্যাটাগরিতে, তো তখন কত আসবে? $1,800। ঠিক আছে, আপনার 1 কোটি টাকার সেল আনতে আপনি 2 লাখ টাকা বা 2.5 লাখ টাকার মতো খরচ করতেছেন, স্পেন্ড করতেছেন। ধরে নিলাম আপনি 5 লাখ বা 10 লাখ টাকায় খরচ করছেন, 10 লাখ টাকা আপনি ডিজিটাল মার্কেটিং এ অ্যাডে স্পেন্ড করে আপনি ক্লায়েন্টকে 1 কোটি টাকার মতো সেল এনে দিতে পারতেছেন। সো একটু রেসপন্স করি আমরা, কারণ আমি একটা স্ট্র্যাটেজি শিখেছি। এই জিনিসটা আপনাদের মনে মানে স্ট্র্যাটেজিটা, বা এই যে সেল আনলাম মাত্র 10 লাখ টাকা, ধরে নিলাম 10 লাখ টাকা খরচ করে 1 লাখ টাকার সেল আপনি ক্লায়েন্টকে এনে দিচ্ছেন, এটা কি আদৌ অর্থিত কিনা? মানে আপনাদের কি মনে হয়, এটা কি ভ্যালু অ্যাড করছে? আপনি কি ক্লায়েন্টকে ভ্যালু অ্যাড করে দিতে পারছেন? ফর এক্সাম্পল আপনি আমার ক্লায়েন্ট, আপনার কাছে কি মনে হয়, আপনি কি হ্যাপি হবেন কি হবেন না? আপনারা কি আছেন আমার সাথে? 21 জন। প্রশ্নটা কি ছিল রকি? প্রশ্ন ছিল যে আপু, আপনি অ্যাড এর মাধ্যমে 10 লাখ টাকা খরচ করছেন, 10 লাখ টাকার অ্যাড রান করছেন 1 মাসে, ধরে নিলাম 10 লাখ টাকার অ্যাড খরচ করে আপনি ক্লায়েন্টকে 1 কোটি টাকার সেল এনে এনে দিতে পারছেন। তা আপনার কাছে এটা কিরকম রেজাল্ট মনে হইতেছে? খুবই ভালো। অনেক ভালো না? মানে খুব ভালোর থেকেও অনেক বেশি ভালো না? 1 কোটি টাকা তো চারটিখানি কথা না, অনেক সেল, তাই না? হুম। তো হ্যাঁ। এটা কিভাবে ওয়ার্ক করছে? এই যে এই সেলস ফানেলটা ফলো করার কারণে না? হ্যাঁ। তো এই সেলস ফানেলটাই কিন্তু আমাদের ফলো করতে হবে বিভিন্ন স্টেজে।
আমাদের যে গোলগুলো আমরা শিখছিলাম, ট্রাফিক গোল, অ্যাওয়ারনেস গোল, এঙ্গেজমেন্ট গোল, সেলস গোল, অবজেক্টিভ যে চুজ করি শুরুতে, বিভিন্ন স্টেজে আমাদেরকে বিভিন্ন গোল সিলেক্ট করতে হবে। ইউজুয়ালি লাস্টের 2-3টে স্টেজে আমাদের সেলের যে গোলটা একদম সবার নিচে যে গোলটা থাকে, এই সেলস যে গোলটা, এটাকে চুজ করতে হয় একদম লাস্টের স্টেজেস গুলায়, যখন আপনার এইম থাকবে প্রোডাক্ট সেল করা। এবং শুরুর দিকে এই যে কি বলে অ্যাওয়ারনেস, ইন্টারেস্ট, কনসিডারেশন, এই জায়গাগুলোতে আপনাদেরকে অ্যাড রান করতে হবে। অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, এই 3টা কম্বিনেশন করে আপনাদেরকে অ্যাড রান করতে হবে। বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেজে আপনাদেরকে বিভিন্ন অফার দিতে হবে। আচ্ছা, অফার কি দিবেন সেটাও হয়তো বা আপনি প্ল্যান করবেন, বা আপনি ক্লায়েন্টের সাথে মিটিং করে নেবেন, ক্লায়েন্ট বলবে আপনাদেরকে কোন অফারটা বেটার হবে, ওইভাবে আগাতে হবে। কিন্তু মানে মেইন ব্যাকবোনটা তো হচ্ছে, বা মেরুদণ্ড যেটা, সেটা হচ্ছে এই সেলস ফানেল। সেলস ফানেলটা না হলে কিন্তু আপনি ওই সেলটা জেনারেট করতে পারতেছেন না। কারণ ধরে নিলাম যে শুরুতে যে 2 লাখ মানুষজন আমাদের অ্যাড দেখছে, আমি প্রত্যেকটা স্টেজে 2 লাখ মানুষের অ্যাড দেখালাম, আমার তো এখানে বাজেট নষ্ট হইতেছে, প্রচুর বাজেট নষ্ট হইতেছে। হ্যাঁ, 2 লাখ মানুষের মধ্যে যারা পরবর্তীতে ইন্টারেক্ট করে না, ওরাও আমার কাস্টমার, ওদেরকে আমরা পরে আবার লোকেট করব বা টার্গেট করব। কিন্তু যেই সব মানুষজন ইন্টারেক্ট করতেছে, আমাদের তো উচিত ওদেরকে একটা ফানেল মেক করে আগানো, তাই না? তখনই তো দেখা যাবে আমরা সেলটা জেনারেট করতে পারবো। আমাদের তো কস্ট মিনিমাইজ করে বেটার রেজাল্ট নিয়ে আসা হচ্ছে গোল। এই হচ্ছে আমাদের আজকের অন্যতম একটা ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে সেলস ফানেল। এটা জানা ছাড়া বা এই ফানেল ওয়াইজ অ্যাড রান করা ছাড়া অ্যাড এর রেজাল্ট নিয়ে আসা সম্ভব না। আর এই সেলস, এখানে একটা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া, যারা 2 লাখ মানুষজন অ্যাড দেখছে, ওই 2 লাখের মধ্যে থেকে যারা 90,000 ইন্টারেস্টেড, ওদেরকে আমরা কিভাবে বুঝবো যে 90,000 ইন্টারেস্টেড না কত ইন্টারেস্টেড? অথবা ওই যে 90,000 ইন্টারেস্টেড, ওদেরকে যে আমরা আবার টার্গেট করে অ্যাড রান করবো শুধুমাত্র ওই 90,000 কে, বাকি আর কাউকে না, ওইটা কিভাবে করবো? ওইটার কাজগুলোই হচ্ছে পিক্সেলের কাজ এবং ট্র্যাকিং এর কাজ। যে আমরা কিভাবে ট্র্যাকিং করব এবং পিক্সেল করবো, মানে পিক্সেল ইউজ করে আমরা কিভাবে আমাদের কাস্টমারদেরকে ট্র্যাক করতে পারবো, যেটা আমাদের নেক্সট ক্লাস থেকে আমরা শিখবো ইনশাল্লাহ। সো আজকের ক্লাসের এই পর্যন্ত। কি যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারেন সেলস প্যানেলটা। দেন খুব শর্টে আমি একটু কিভাবে লাইক ক্যাম্পেইন রান, পেজের লাইকের জন্য অ্যাড ক্যাম্পেইন রান করতে হয় সেটা দেখাই দিব, দ্যাটস ইট। এবং একদম ক্লাসের লাস্টের দিকের 5 মিনিটে আপনারা কি বলো অ্যাটেন্ডেন্স দিবেন, এখন দেওয়ার প্রয়োজন নাই, একদম লাস্টের দিকে দিবেন। প্রত্যেকটা ক্লাসে লাস্টে দেওয়ার চেষ্টা করবেন, লাস্টের 5 মিনিট আমি বলবো অথবা নাফিস বলে দিবেন ইনশাল্লাহ। আচ্ছা, যদি কোনো প্রশ্ন থাকে সেলস ফানেলটা নিয়ে আমাকে বলতে পারেন। রাফি, যখন আমরা অফারটা দিতে চাইবো তখন কি আমরা সেলসটাই নিব নাকি নাকি ওই যে অ্যাওয়ারনেস, রিনাউন্ডের জন্য অ্যাওয়ারনেস বা ট্রাফিক এগুলাই এখানেই অফারটার জন্য অ্যাড দিতে হবে? অফার মানে বলতে যখন দেখেন, আমরা কিন্তু অফারটা তখনই দিব যখন আমরা সেল করতে চাই, মানে সেল আনতে চাইতেছি। সো ওই যে লাস্টের স্টেজ গুলো, যেটা হচ্ছে যে আমরা অফার দিব, যে লাস্টের ইন্টারেকশন যেখানে করবো বা ইন্টেন্ট, ইভ্যালুয়েশন, পারচেস, এই জায়গাগুলোতে আমরা বিভিন্ন অফার দিব। আস্তে আস্তে অফার ইনক্রিজ করবো যাতে তারা আমাদের সাথে ইন্টারেক্ট বেশি হয়। আর শুরুর গুলোতে আমরা ট্রাফিক, অ্যাওয়ারনেস অথবা এঙ্গেজমেন্ট ওগুলা ইউজ করবো। ই কমার্স আচ্ছা, আচ্ছা, বিজনেসের মানে ক্ষেত্রে, সেলসটা বাড়ানোর জন্য অফারটা জি জি দেওয়া। জি, আচ্ছা, ই কমার্স বিজনেসের ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম মানুষজন অ্যাওয়ারনেস অথবা ট্রাফিক অথবা এঙ্গেজমেন্ট অথবা ট্রাফিক, এই মানে দুইটার কম্বিনেশন করে করে। আবার যখন কি বলে বাজেট কম থাকে, তখন ওনলি ট্রাফিক দিয়ে আগায়। আর লাস্টের দিকে সেলস, এই এটা ফলো করে, সেলস গোলটা ফলো করে। এগুলো হচ্ছে যে যখন বিজনেস যখন নতুন থাকবে, অনেক সময় এমন অনেক ক্লায়েন্টও পেতে পারেন যারা অলরেডি অনেককে দিয়ে কাজ করে আপনাদের কাছে আসছে, অলরেডি মানে অনেক পরে আসছে, তাদের বিজনেস অনেকটা এস্টাবলিশড। তারা চাচ্ছে যে একটু বেশি, আরেকটু কিভাবে সেল আনা যায়। বা এমনও হতে পারে যে তার অন্য কোনো অ্যাড ম্যানেজার অলরেডি আছে, বাট সে চাচ্ছে যে আরো একজনকে হায়ার করে অ্যাড রান করাতে, যে কে বেটার রেজাল্ট আনে দেখার জন্য। তখন আপনারা চেষ্টা করবেন এই সেলস ফানেল ফলো করতে। এবং ওইখানে কিছু মানে কিছু ট্যাকটিক্স আছে, যেমন হচ্ছে যে যেহেতু ওয়েল এস্টাবলিশড বিজনেস, আমাদের অ্যাওয়ারনেস করার প্রয়োজন নাই। আমাদের অ্যাওয়ারনেস এর ম্যাক্সিমাম অ্যাড রান করার প্রয়োজন নেই। হয়তো আমরা এই 3টাকে মিলে একটা স্টেজ বানাতে পারি।
একটা ক্যাম্পেইন বানাতে পারি যে আমরা শুরুতে জাস্ট মানে একটা ক্যাম্পেইন ট্রাফিক ক্যাম্পেইন রান করবো, দেন লাস্টে আমরা 3টা সেলস ক্যাম্পেইন বা একটা সেলস ক্যাম্পেইন রান করবো বা 2টা সেলস ক্যাম্পেইন রান করবো, যেহেতু অলরেডি ওয়েল এস্টাবলিশড বিজনেস। দেন ওইটা থেকে কিভাবে আপনি বেটার রেজাল্ট আনতে পারবেন সেটার জন্য আপনাদের ওই যে ভেতরে টার্গেটিং কিভাবে করতেছেন, ট্র্যাকিং কিভাবে করতেছেন, লোকেশন কোথায় দিতেছেন, কন্টেন্ট কত ভালো, সেখানে কাজ করতে হবে। সেই হচ্ছে আমাদের আজকের মূল বিষয়, সেটা হচ্ছে সেলস ফানেল। আর কার কোনো প্রশ্ন? যদি না থাকে তাহলে একটা পেজের জন্য কিভাবে লাইক ক্যাম্পেইন রান করতে হয় সেটা আমরা দেখব। যদি বাংলাদেশের মার্কেটে কাজ করি আমরা, বা আমাদের এখানে অনেকের ইন্টারেস্ট থাকতে পারে যে আমরা হয়তো এই কোর্সের পরে নিজেদের জন্য একটা অনলাইন বিজনেস এস্টাবলিশ করবো এবং নিজেদের বিজনেসের জন্য নিজেরাই মার্কেটিং করবো, কাউকে যাতে হায়ার না করতে হয়। সেটার জন্য অনেকেই আমরা মানে অনেকেই কাজটা করে, অনেকে ফ্রিল্যান্সিং করে, অনেকে নিজের বিজনেস করে। তো দেখা যাবে যে সবার প্রথম গোলই থাকবে যে পেজে লাইক নিয়ে আসা। সেটা কিভাবে করবে? পেজে লাইক আনার জন্য আপনাদের যেটা করতে হবে, এই যে এঙ্গেজমেন্ট অপশনটাকে চুজ করতে হবে, বা এই অবজেক্টিভটাকে চুজ করতে হবে। চুজ করলাম। এখন দেখেন এখানে লেখা আছে যে এই অবজেক্টিভটা কিসের কিসের জন্য। মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপে অ্যাড রান করার জন্য, ভিডিও ভিউস এর জন্য, পোস্ট এঙ্গেজমেন্ট, কনভার্সন এবং কলস এর জন্য। এখানে কোনো জায়গায় কিন্তু পেজ লাইকের বিষয়টা লেখা নেই, বাট এটা দিয়ে পেজ লাইকটাকে মানে পেজে লাইক আনতে হয়। So, আমরা কন্টিনিউ করি, খুব শর্টে দেখবো কারণ আমরা ভেতরের জিনিস অলরেডি সব জানি। ওকে, সো একদম আগের মতো একটা অ্যাড ক্যাম্পেইনের তিনটা পার্ট: ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড। অলওয়েজ আমরা নাম দিব ফ্যাশন হাউস ক্যাম্পেইন। কপি। কি ক্যাম্পেইন? লাইক ক্যাম্পেইন। কি করে রাখলাম, নাম দিয়ে দিছি। বাইংটা, বাইং টাইপ এটা আপাতত দেখার দরকার নেই। ক্যাম্পেইন অবজেক্টিভ এটা দেখছি আমরা, এখানে অ্যাডভান্স এগুলো আমরা জানি। এখন এটা পেজ লাইক যেটা, সেটা আমরা কিভাবে বুঝবো? এই যে 2 নম্বর পার্টে আমরা নাম দিয়ে দেই। এগুলো কিন্তু আপনারা পারেন, আমি কিন্তু ফার্স্টে যাচ্ছি কারণ এগুলো অলরেডি আপনারা জানেন। জাস্ট মেইন জায়গাটা দেখাবো যেটা আমাদের জানতে হবে, বাকি সবকিছু সেম। আমি আমার পেজ সিলেক্ট করে দিলাম, যেহেতু এঙ্গেজমেন্ট কিছু জিনিসের চেঞ্জ দেখতে পারবেন। আগে আমরা পেজ সিলেক্ট করতাম এখানে, এখন করতে হচ্ছে এখানে। এখানেও আবার সিলেক্ট করতে হবে, বাট আগে এখানে অ্যাড সেটও এঙ্গেজমেন্টের অ্যাড রান করতে গেলে এখানেও অ্যাড মানে কি বলে আপনাদের পেজ সিলেক্ট করে দিতে হবে। এখানে একটা কনভার্সন লোকেশন কোথায় আপনারা চাচ্ছেন যে, ওই যে কনভার্সন লোকেশন যে কোন জায়গায় আপনারা আপনাদের গোলটাকে ফুলফিল করতে চাচ্ছেন। তো আমরা যেহেতু পেজে লাইক আনবো, তা আমরা এই যে এটাতে ক্লিক করে পেজ, ফেসবুক পেজ সিলেক্ট করে দিই যে আমরা আমাদের পেজে আমাদের কনভার্সন আনতে চাচ্ছি। তখন দেখবেন যে ওকে, পারফরমেন্স গোল এটা বাই ডিফল্ট দেখেন এই যে আমরা ফেসবুক পেজে আমাদের কনভার্সন নিয়ে আসবো। তো ফেসবুক পেজে কনভার্সন বলতে গেলে এঙ্গেজমেন্টের মাধ্যমে বোঝায় যে ফেসবুক পেজে লাইক নিয়ে আসা। দেখেন পারফরমেন্স গোলস এ লেখা ম্যাক্সিমাম নাম্বার অফ পেজ লাইক। তো আমি কি করলাম, সবকিছু সেম, এঙ্গেজমেন্ট অবজেক্টিভ সিলেক্ট করলাম, সব জায়গায় আমার অ্যাড সেট এবং ক্যাম্পেইনের নাম দিলাম। কনভার্সন লোকেশনে এসে আমি ফেসবুক পেজটাকে চুজ করে দিলাম। দেখেন এখানে কিন্তু আমাদের বাকি অপশন গুলো আছে, এই যে কলস, ওয়েবসাইট, অ্যাপ, ফেসবুক পেজ। তো আমরা ওনলি ফেসবুক পেজটাকে চুজ করে দিলাম। ফেসবুক অটোমেটিক বুঝে গেছে যে আমরা ফেসবুকে পেজে লাইক আনতে চাচ্ছি, কারণ কনভার্সন লোকেশনে ফেসবুক পেজ দেওয়া মানে হচ্ছে পেজে লাইক আনতে চাওয়া আমাদের গোল হওয়া। এটার মাধ্যমে আমরা পেজে লাইক আনতে পারবো। দেন বাকি জিনিসগুলো অলরেডি আমাদের বাকি যা শিখছি ম্যাক্সিমাম জিনিসই সেম জিনিস। অ্যাড একটু দেখাই, লাইক নেম দিয়ে দিলাম। এখানে ফেসবুক পেজ বাই ডিফল্ট যেহেতু আমরা 2 নম্বর পার্টে পেজ সিলেক্ট করে আসছি, তাই আমাদের আর কিছু করতে হচ্ছে না, অটোমেটিক তারা এখানে নিয়ে নিচ্ছে। এবং অ্যাড সেটআপ, মাল্টি অ্যাডভাইজার্স এটাও দেখার প্রয়োজন নাই। অ্যাড ক্রিয়েটিভ, এখানে কিন্তু আবার ওই যে কি বলে এক্সিস্টিং পোস্ট টোস্ট ওগুলো সিলেক্ট করার অপশন ওরা দেয় নেই, মেবি না দেয়। এখানে ম্যানুয়াল আপলোড টাইপের অপশন দিছে। সো সিম্পলি আমি আপনাদের দেখাই কিভাবে। এটা তো জানি না, জাস্ট খুব ফাস্ট যাচ্ছি আমি। ধরে নিলাম যে আচ্ছা, এটা দিয়ে আগে একটা স্যাম্পল জন্য অ্যাডে কিভাবে শো করবে, বা এটা যে লাইক ক্যাম্পেইন আপনারা কিভাবে বুঝবেন। তো অ্যাড ক্রিয়েটিভে আমরা ছবি আপলোড দিলাম, প্রাইমারি টেক্সট আমরা জানি। এখানে আর কিছু অপশন নাই, কারণ লাইক আনতে গেলে জাস্ট প্রাইমারি টেক্সটের প্রয়োজন পড়ে, ডেসক্রিপশনের প্রয়োজন পড়ে না।
একাধিক প্রাইমারি টেক্সট আপনার অপশন অ্যাড করতে পারবেন। ট্র্যাকিং এরটা আপাতত প্রয়োজন নেই। এই দেখেন আপনি এই যে অ্যাস্ট্রিক ফ্যাশন হাউস সাইডে লাইক দেওয়ার অপশন আছে। So, এইভাবেই কিন্তু আমাদের সামনেও বিভিন্ন পেজে লাইক দেওয়ার অপশন আমাদের সামনে অ্যাড আসে, বুঝতে পারছেন? সো খুবই শর্টে দেখাইছি, জাস্ট একটাই কিন্তু রিজন যে আমরা কিন্তু বাকি জিনিসগুলো অলরেডি জানি। চেঞ্জ কোথায়? চেঞ্জ হচ্ছে অ্যাড সেটে আমাদের চেঞ্জ যে আমরা কনভার্সন লোকেশনে ফেসবুক পেজটাকে সিলেক্ট করে দিব। দ্যাটস ইট, নাথিং এলস। এবং বাকি কাজ আপনারা অলরেডি পারেন। কোনো প্রশ্ন আছে? খুবই ফাস্ট দেখিয়েছি, কিন্তু আপনারা কিন্তু জানেন এর জন্য। যদি তাও না বুঝেন বলতে পারেন। এই যে দেখেন এইভাবে দেখাবে পেজের লাইক। প্রশ্ন থাকলে বলতে পারেন প্লিজ, এনিওয়ান? এটা তো পেজের লাইকস আনার জন্য, তাই না? জি আপু, অনলি পেজে লাইক আনার জন্য। এবং এটাও কিন্তু অনেক সময় অ্যাওয়ারনেস এর জন্য ইউজ করা হয়। কারণ ওকে। মানুষজন কিন্তু জানতেছে যে দেখেন এটা আপনার সামনে আসলো, আপনি দেখলেন যে এই নামে এই লোগোতে একটা অ্যাড আপনার সামনে আসছে। পরবর্তীতে যখন এই নামটা আপনার সামনে আবার আসবে, আপনি দেখে মনে করবেন আচ্ছা দেখছিলেন। তো এভাবে মানুষের মাইন্ডে একটা বিজনেস স্থান করে নেয় অটোমেটিক্যালি। হ্যাঁ, অটোমেটিক্যালি না, লাইকও মেবি বাড়লো, স্ট্র্যাটেজি। রিনাউন্ডও হলো। জি জি জি। সো এই তো, যদি এটা নিয়ে কারো কোনো প্রশ্ন থেকে বলতে পারেন, না হলে আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই। এখন আমরা সবাই একটু কাইন্ডলি আমাদের হোমওয়ার্কটা চ্যাট লিস্ট, সরি হোমওয়ার্ক না, রিয়েলি সরি, আপনাদের আইডিটা যেটা অ্যাটেন্ডেন্স আমরা নিব সেটা আপনারা কাইন্ডলি চ্যাট বক্সে সাবমিট করে দিবেন প্লিজ। এবং আরেকটা কথা একটু আপনাদের সাথে বলতে হচ্ছে যে সেটা হচ্ছে যে আমরা তো মনে করেন যে আমি আমার সাইড থেকে যথেষ্ট চেষ্টা করতেছি আপনাদেরকে বেস্ট কিভাবে ভ্যালু মানে প্রোভাইড করা যায়। আমি চাইলে কিছু জিনিস অন্যান্য জায়গার মতো স্কিপ করে যেতে পারতাম, যে আমি তো ওদেরকে শিখাচ্ছি, আমার কম্পিটিটর বাড়বে। যেমন লাস্ট ক্লাসে যেটা শিখাইলাম আমি, কিভাবে ডুপ্লিকেট করে বেটার অ্যাড রেজাল্ট নিয়ে আসা যায়। আজকের ক্লাসের সেলস ফানেলটা সব জায়গায় মনে করেন যে আমি নিজে এগুলো পাইনি। তা আমি আমার সাইড থেকে এরকমটা মোটেও ভাবতেছি না যে আমি নিজে এগুলোর কাজ প্র্যাকটিক্যালি করি ক্লায়েন্টদের সাথে। তো সেক্ষেত্রে যদি মার্কেটে যত মানুষ আসবে আমার কম্পিটিটর বাড়বে। আমি কখনো এইটা ভেবে আপনাদের কোনো কিছু শেখাই না। আমার জায়গা থেকে আমি ট্রাই করি বেস্ট ভ্যালু প্রোভাইড করার। বাট তাও দেখা যায় যে যেহেতু ব্যাচ ওয়াইজ এটা আমাদের ফার্স্ট ব্যাচ, যদিও এছাড়া 16 থেকে 17 জনের মতো আমাদের প্রাইভেট ব্যাচ ছিল আমার পার্সোনালি, সেক্ষেত্রে ব্যাচ ওয়াইজ অনেক কিছুর মধ্যে অনেক ল্যাকিংস থাকতে পারে আমার সাইড থেকে। আমাদের ক্লাসের অনেক কন্টেন্টের মধ্যে অনেক ল্যাকিংস থাকতে পারে। যদিও আবার বলতেছি আমার সাইড থেকে আমি আমার বেস্ট দেওয়ার মানে চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ। তাও যদি আপনাদের মনে হয় যে কোনো ইমপ্রুভমেন্টের প্রয়োজন, সেজন্য আমি আপনাদের থেকে একটা সার্ভে, আমি নাফিজ আমরা একটা সার্ভে নিব। সেজন্য আজকের ক্লাসের পরে আমি আপনাদেরকে একটা গুগল ফর্ম প্রোভাইড করব। সেই ফর্মে বিভিন্ন কোয়েশ্চেন থাকবে আমাদের কোর্স রিলেটেডই। এটা কিন্তু মোটেও কোনো টেস্ট বা পরীক্ষা না, জাস্ট আমাদের কোর্সের এই যে 7টা ক্লাস আজ পর্যন্ত করলেন, দেখেন কয়েকটা ক্লাস করার পরে কিন্তু বোঝা যায় যে না কোর্সটা কিরকম যাবে আপনাদের সাথে। একটা দুইটা হলেও হতো, বাট 7টা কিন্তু মোটামুটি অনেক জায়গায় 15টা করে ক্লাসের মধ্যে একটা করে কোর্স হয়। তো সেখানে অনেক জায়গার তুলনায় আপনারা অর্ধেকের মতো জায়গায় আছেন, বা ফেসবুক অ্যাডের অর্ধেকটাই আপনারা শিখে ফেলছেন টেকনিক্যাল পার্টটা বাদে। তো সেই জায়গায় আপনারা অটোমেটিক আমার মনে হয় যে বুঝার কথা যে আমাদের কোর্সটা কিভাবে যাচ্ছে। তো সেইভাবে আপনাদের ইভ্যালুয়েশনের উপর এবং আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমরা কিছু কোয়েশ্চেন রেডি করে অলরেডি প্রিপেয়ার করছি। এই ক্লাসটার পরে আমি আপনাদেরকে দিব, আপনারা যে একটু 2 মিনিট সময় নিয়ে আমি বা নাফিস যে কেউ আমরা প্রোভাইড করে দিব, আপনারা একটু সময় নিয়ে ওই ফর্মটা ফিল আপ করে দিবেন প্লিজ। এতে যদি কোনো ইমপ্রুভমেন্টের প্রয়োজন হয় আমরা অবশ্যই এটাতে কাজ করব। মেইন গোলটাই হচ্ছে যে যদি আমাদের কোনো ইমপ্রুভমেন্টের প্রয়োজন থাকে সেটাতে কাজ করা। সো নির্দ্বিধায় আপনারা কোনো কিছু না ভেবে আপনাদের যে কোনো ওপিনিয়ন আপনারা শেয়ার করতে পারেন। এটা হচ্ছে যে 1 নম্বর বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে সাপোর্টের বিষয়টা। দেখা যায় যে যেহেতু আমি নিজে এখন এখন একজন ইউনিভার্সিটির থার্ড ইয়ার স্টুডেন্ট, আমার এখন আরো প্রায় 8 থেকে 9 মাস বাকি আছে আমার ইউনিভার্সিটিতে। তো সেই ক্ষেত্রে আমাদের ইউনিভার্সিটি অনেক দূরে হওয়াতে উইকের 2 থেকে 3 দিন প্রায় মানে আমি অনেক বেশি বিজি থাকি। তো দেখা যায় যে আপনাদের অনেকে রেসপন্স করতে পারি না, যেমন গতকালকের আগের 2 দিন পর্যন্ত আমি অনেককে রেসপন্স করতে পারি নাই। অনেকে হয়তো বা আমার রেসপন্স পান নাই, যেটার জন্য আমি রিয়েলি সরি। বাট ডেইলি 3 থেকে 4-5 ঘন্টার মতো আমাদের জার্নি করতে হয়। আর এতটুকু জার্নি ঢাকার রাস্তার মধ্যে, স্পেশালি যারা আমরা ম্যাক্সিমামই যারা ঢাকায় আছে আমরা জানি যে জার্নি কতটা কষ্টের। তো সেই জায়গায় বাসায় এসে মোটেও এনার্জি থাকে না। তো আপনারা একটা জিনিস একটু ফলো করবেন, সেটা হচ্ছে যে আমাকে পার্সোনালি নক না দিয়ে আমাদের একটা হোয়াটসঅ্যাপের সাপোর্ট গ্রুপ আছে, ওইখানে যদি নক দেন দেখবেন যে হয়তো বা একজন স্টুডেন্ট যার নাম এ, সে একটা প্রবলেম ফেস করছে, কিন্তু আরেকজন স্টুডেন্ট যার নাম এইচ, সে ওই প্রবলেমটার সলিউশন জানে। সে কিন্তু ওইটার রেজাল্ট তাকে ওই মেসেজে গ্রুপেই বলে দিতে পারছে,
পারতেছে যে আপু আপনি এখানে ক্লিক করে ওইটা ক্লিক করেন, দেখেন যে ঠিক হয়ে যাবে। কারণ শুরুতে এখনো আমাদের ওরকম কোনো মেজর প্রবলেম আসে নাই, এখনকার প্রবলেমগুলো অনেক ছোট ছোট প্রবলেম, বুঝছেন? তো আমরা একটু ওই গ্রুপটা ফলো করি, কারণ ওই গ্রুপটা কিন্তু ক্রিয়েট করা হয়েছে আমাদের একটা কমিউনিটি বিল্ড আপ করার জন্য, এবং ওইটা অলওয়েজ থাকবে। এমন না যে জাস্ট আমাদের এই কোর্স থাকা পর্যন্ত সময় থাকবে, আপনার এই কোর্সের পরও লাইফ টাইম আমি এবং আমার এই ইনস্টিটিউট যতদিন আছে ওই গ্রুপে আপনারা অলওয়েজ সাপোর্ট নিতে পারবেন। সো দেখা যায় যে যদি আমি নাও থাকি, দেখা যায় যে উশান ভাইয়া উনি হেল্প করে দিল, বা সাহাদ ভাইয়া উনি হেল্প করে দিল, বা আমি একটু সিক আছি নাফিজ হেল্প করে দিল। তো এই জিনিসগুলো যদি সব থেকে বেটার হয় যদি আমরা একটু গ্রুপে বলি, তারপর মানে অবশ্যই আমাকে নক দিবেন, বাট একটু চেষ্টা করব যদি ভালো হয় গ্রুপে দেওয়ার জন্য। তাও অনেক সময় অনেকে একটু শাই ফিল করি গ্রুপে পোস্ট করার জন্য বা মেসেজ করার জন্য, তারা নক দিন, কোনো সমস্যা নেই। বাট যাদের যাদের কোনো প্রবলেম নাই তারা একটু চেষ্টা করবো আমরা গ্রুপে কমিউনিকেট করতে। তাহলে দেখবেন যে অন্যান্য স্টুডেন্টস এর সাথে এখানে আমাদের ফ্রিল্যান্স প্রো আইটির মধ্যে ফার্স্ট ব্যাচের একটা কমিউনিটি বিল্ড আপ হয়ে যাবে। আপনাদের মধ্যে আপনারা নলেজ শেয়ারিং করতে পারবেন। যে কোনো প্রবলেম দেখা যাবে যে আমি 1 ঘন্টা পরে রেসপন্স করার আগে আপনারা 2 মিনিটের রেসপন্স গ্রুপে পেয়ে যাবেন, কারণ অনেকেই আছে এখানে অনেক বেশি পিসি রিলেটেড অনেক প্রবলেম সলভ করতে পারে। আমি নিজেও পিসির অনেক জিনিস এখনো ভালো মতো জানি না, কারণ আমি কখনো এরকম ঘাটিয়ে নেই। আমার মাইক্রোসফটের ওয়ার্ডের লাইসেন্স শেষ হয়ে আছে 7-8 মাস ধরে, আমি গুগল ডক্স ইউজ করি। মানে আমি ওটা ঘাটতেও আমার ইন্টারেস্ট লাগে না, কারণ আমি যেই কাজে থাকি আমার এটাতে বেশি আমার মানে রিসার্চ করতে আমার ভালো লাগে। তো ওইটা যে পারচেস করব, ঠিক করব, ওইটা তো আমি মানে যাই না। সো অনেক মানুষ আছে, যেমন আমাদের উশান ভাই পিসি রিলেটেড অনেক কাজ টাজ খুব বেশি ভালো জানে, উনি উনি নিজে থেকেও বলছে যে ওদেরকে বলে আমাকে নক দিতে। সো আপনারা এই কাজটা করবেন, একটু গ্রুপটা ফলো করার চেষ্টা করবেন, যাতে করে আমি যদি রেসপন্স করতে একটু লেটও হয় আপনাদের ওই গ্রুপ থেকে কিন্তু আপনারা সাপোর্টটা পেয়ে যাবেন। আলটিমেট গোলটা কি? প্রবলেমটা সলভ হওয়া, তাই না? সো ডেফিনেটলি দেখবেন যে আপনাদের প্রবলেমটা আরো ফাস্ট সলভ হয়ে যাবে আসলে। এবং ওই গ্রুপটা এই জন্যই ক্রিয়েট করা। সো এটাই ছিল। এখন আপনাদেরকে হোমওয়ার্ক, আচ্ছা, যদি কোনো পড়া রিলেটেড বা লাস্টে যে দুটো টপিক বললাম সাপোর্ট নিয়ে এবং আপনাদের ওই যে গুগল ফর্মটা দিব, এগুলো নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কিন্তু এখন বলতে পারেন, প্লিজ এনিওয়ান। আচ্ছা, যদি কোয়েশ্চেন না থাকে তাহলে আমি হোমওয়ার্কটা দিয়ে দিই। আজকে আমাদের হোমওয়ার্ক নাম্বার হচ্ছে 5। সেটা রেড মার্ক দেওয়ার একটাই রিজন যে এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা ক্লাস ছিল, এবং এই জিনিসগুলা যারা শিখবেন উপরের জিনিসগুলো, যারা এটা করতে পারবেন, যারা মানে তারা অলরেডি উপরের কাজগুলো ভালোভাবে পারেন। আর এই কাজটা যদি ভালোভাবে করতে পারেন অনেক বেশি একটা স্কিল আপনারা গেইন করতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, তো আজকে হোমওয়ার্ক নাম্বার 6। আজকে আমরা যেটা শিখছি সেটা হচ্ছে যে অ্যাসেট স্পেন্ডিং লিমিট। অ্যাডসেট স্পেন্ডিং লিমিট কিন্তু আমি লাইফ টাইম বাজেট দিয়ে দেখাইছি, সেম জিনিসটা কিন্তু ডেইলি বাজেটের জন্য আছে। আপনারা যখন অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেটে ডেইলি বাজেট সেট করবেন, তখন অ্যাড সেটে এসে দেখবেন যে ওই অ্যাডসেট স্পেন্ডিং লিমিটের ডেইলি বাজেটের মিনিমাম ডেইলি কত স্পেন্ড করতে চাচ্ছেন এবং ম্যাক্সিমাম কত স্পেন্ড করতে চাচ্ছেন সেটা দেখা যাচ্ছে, ঠিক আছে? সো অ্যাডসেট স্পেন্ডিং লিমিট সেট করবেন। রাফি, ভয়েস স্লো হয়ে গেছে। ভয়েস কি সবার সাইড থেকে স্লো হয়ে গেছে? বাকিরা একটু রেসপন্স করবেন প্লিজ। না না, আমাদের তো ঠিক আছে, আমারটা ঠিক আছে। আচ্ছা, তাহলে ইতি হয়তো বা তোর নেটওয়ার্কে কি ইস্যু হয়েছে, একটু চেক কর। আর সমস্যা নেই, অলমোস্ট ক্লাস শেষ, আমি হোমওয়ার্কটা দিয়ে দিতেছি। 2 নাম্বার, অ্যাডসেট স্পেন্ডিং লিমিট আমরা সেট করছি, এবং সেলস ফানেলটা আপনার একটা স্টাডি করতে, ঠিক আছে? স্টাডি করে আপনাদের ক্যাপশনে আপনারা সেলস ফানেল সম্পর্কে কি বুঝছেন সেটা বাংলায় অথবা ইংলিশে নিজেদের মতামত এক্সপ্লেইন করবেন। কারণ আমি আপনাদের যে লেখাচ্ছি, লাস্ট ক্লাসেও কিন্তু বলছিলাম ক্যাপশনটা এক্সপ্লেইন করতে, আমরা কিন্তু সবাই ওই জাস্ট আইডি, হোমওয়ার্ক নাম্বার এত, ইন্ডাস্ট্রি এত লিখে সাবমিট করে দিচ্ছি, এক্সপ্লেইন করতেছি না। এক্সপ্লেইন করার রিজন কিন্তু এটাই যে আপনারা ইন ফিউচারে যদি কোনো এজেন্সির সাথে, ইন্টারন্যাশনাল এজেন্সির সাথে কাজ করেন, আপনাদেরকে রিপোর্ট সাবমিট করতে হবে। এবং এটাও প্রফেশনাল যে এজেন্সি বাদই দেন, আপনি যখন নিজের বিজনেস করবেন বা নিজে ফ্রিল্যান্সিং করে ক্লায়েন্টের সাথে কাজ করবেন, ওই ক্লায়েন্টকে কিন্তু আপনার প্রত্যেকটা কাজের রিপোর্ট সাবমিট করতে হবে। তখনই কিন্তু একটা ক্লায়েন্টের সাথে একটা ভালো রিলেশন আপনাদের তৈরি হবে। এই জন্য কিন্তু আমি আপনাদেরকে হোমওয়ার্কের উপরে এক্সপ্লেইন করে লিখতে বলি। কি লিখতে হবে, যেমন এই যে দেখেন আজকের ক্লাসে সেলস ফানেলটা সম্পর্কে আপনি বাসায় স্টাডি করবেন, আপনি কি বুঝলেন ওইটাই একটু সুন্দর করে লিখবেন, উপস্থাপন করবেন।
কারণ অনেকে হয়তো বলতে পারেন যে আমি তো পারি না। এখন না পারলে ক্লায়েন্টের সাথেও কিন্তু যখন কাজ করবেন তখন আপনি এই জিনিসটা ডেলিভার করতে পারবেন না। তখন আলটিমেটলি কি হবে, আপনার মানে আপনি অন্যান্যদের থেকে কম্পারেটিভলি পিছিয়ে যাবেন। নট অনলি যে এরকম যে আপনি জাস্ট কাজ পারেন আপনি আগায় যাবেন না, অনেক ট্যাকটিক্স আছে যে আপনাকে অনেক কিছু ভাবে নিজেকে উপস্থাপন করতে হবে যে আমি কিভাবে অন্যদের থেকে বেটার। সো যে সব জায়গায় আসলে একটু রেসের মতো, বুঝছেন, নিজেকে কিভাবে ইউনিক করা যায়। তো একটু ট্রাই করবেন এক্সপ্লেন করার যে আপনারা হোমওয়ার্কটা কিভাবে করছেন ওই জিনিসগুলো। তো অনেকেই করেন, অনেকে বলতে গেলে দু একজন করেন, আমি দেখছি। তো ওই জিনিসগুলো খুব ভালো হয়। আচ্ছা, তো সেলস ফানেল সম্পর্কে আপনারা কি বুঝতে পারছেন সেটা এক্সপ্লেন করবেন। এক্সপ্লেনেশনটা কি রাফি ক্যাপশনে দিয়ে দিব? হ্যাঁ, ক্যাপশনে দিবেন, ক্যাপশনে লিখে দিবেন। আচ্ছা, আর একটা বেশি কিছু আজকে দেখি না, একটা লাইক ক্যাম্পেইন ক্রিয়েট করবেন। লাইক ক্যাম্পেইন কিন্তু আমরা অলরেডি এতদিন যেই ক্যাম্পেইনটা ক্রিয়েট করছি ওইটা না, নতুন করে একটা লাইক ক্যাম্পেইন ক্রিয়েট করবেন, এঙ্গেজমেন্ট গোল সেট আপ করবেন। এতদিন যেটা যেভাবে করছি ওইটা যেভাবে হচ্ছে ওইভাবেই থাকবে। আপনারা নতুন করে এখানে এসে কোথায় গেল, এই যে এই প্লাসে ক্লিক করে এখান থেকে এঙ্গেজমেন্ট ক্লিক করে নতুন একটা ক্যাম্পেইন ক্রিয়েট করবেন। সো এই হচ্ছে, এই তিনটাই হচ্ছে আমাদের আজকের কাজ। আজকে আস্তে আস্তে কিন্তু একটু খেয়াল করেন আমাদের হোমওয়ার্ক গুলোই যদি দেখেন, আমাদের কোর্সের ভ্যালু গুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। তো শুরুতে আমরা খুব বেসিক জিনিস শিখছি, একটু ভেবে দেখেন একটা লোগো কিভাবে বানায়, বিজনেস পেজ কিভাবে ক্রিয়েট করে, বিজনেস ম্যানেজার কিভাবে ক্রিয়েট করে, তারপরে বাজেট কিভাবে সেট করতে হয়, কিওয়ার্ড কিভাবে। আস্তে আস্তে যখন আপনারা স্কিল যারা কন্টিনিউ ক্লাস করতেছেন, যে 19-20 জন বা 15-20 জন, তারা কিন্তু আমি আশা করি যে এই লাস্ট দুইটা ক্লাসের ভ্যালুটা বুঝতে পারবেন যে কিভাবে আপনি কত ইন ডেপথে ঢুকে যাচ্ছেন। আর যত বেশি ভেতরের নলেজ গুলো আপনি আপনি নিতে পারবেন তখনই কিন্তু আপনি একটা বেটার সার্ভিস ডেলিভার করতে পারবেন। সো আজকের ক্লাস পর্যন্ত ছিল অ্যাড ক্যাম্পেইন কিভাবে বেটার ওয়েতে একটা রেজাল্ট আনার জন্য কোন স্ট্র্যাটেজিতে অ্যাড ক্যাম্পেইন রান করতে হয়, নন টেকনিক্যাল পার্ট। এবং সেকেন্ড, নেক্সট রোববার থেকে আমরা শিখবো টেকনিক্যাল পার্ট, যেটা হচ্ছে যে কিভাবে আমরা রিটার্গেটিং এবং রিমার্কেটিং এর জন্য আমাদের ট্র্যাকিং সেট আপ করবো ইউজিং ফেসবুক পিক্সেল অ্যান্ড গুগল ট্যাগ ম্যানেজার। ওয়ার্ড গুলো বলতেছি আস্তে আস্তে, এগুলো শুনে শুনে অভ্যস্ত হয়ে যেতে হবে, কারণ ওইগুলা ছাড়া ডিজিটাল মার্কেটিং এর যুগে ডেটা ড্রিভেন ওয়েতে মার্কেটিং করা অসম্ভব। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। অ্যাগেন আরেকবার সবাইকে একটু বলে নেই, আপনারা প্লিজ একটু পরে যে গুগল, নাফিস এখন একটু গ্রুপে দিয়ে দে, যেই গুগল ফর্মটা আমাদের আছে ওইটা কাইন্ডলি একটু ফিল আপ করে দিবেন, কারণ আপনাদের ইভ্যালুয়েশনটা আমাদের অনেক বেশি দরকার। আপনাদের ইভ্যালুয়েশনের উপর ভিত্তি করেই যদি কোনো ইমপ্রুভমেন্টের প্রয়োজন পড়ে আমরা সেটা দেখবো, অবশ্যই কাজ করার চেষ্টা করব, কারণ আপনাদের স্যাটিসফ্যাকশন লেভেলটাই আমাদের কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ইভেন আপনারা যখন কাজ করবেন ক্লায়েন্টের জন্য, তখন আপনাদেরকেও এটা মাথায় রাখতে হবে যে আপনার ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশন আপনার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কারণ ক্লায়েন্ট হ্যাপি না থাকলে আপনি কিন্তু বিজনেস গ্রো করতে পারবেন না। সো সেম গোস ফর মি। এখানে আমি একটা এটা আমার বিজনেস গ্রো করতে গেলে, বা এটা আমাদের বিজনেসটা গ্রো করতে গেলে অবশ্যই আপনারা যে আমাদের স্টুডেন্টস, এনাদার ওয়ার্ড আপনারা কিন্তু আমাদের কাস্টমার। সো আপনাদেরকে যদি আমরা স্যাটিসফাইড না করতে পারি, আমরা গ্রো করতে পারবো না। সো ডেফিনেটলি আপনাদের রেসপন্সটা জানাবেন, আর আমার সাইড থেকে যদি কোনো ইমপ্রুভমেন্ট প্রয়োজন হয় সেটাও জানাবেন। এটাই। সো থ্যাংক ইউ সো মাচ। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। এবং আপনাদের সবার সাথে আগামী রবিবার আবার দেখা হবে। ধন্যবাদ, ভালো থাকবেন। জি, ফারজানা আক্তার। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি মেসেঞ্জারে একটা ভিডিও পাঠাইছিলাম, ওই যে স্ক্রিন আচ্ছা শেয়ার আচ্ছা, হ্যাঁ করছি। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, যাদের প্রবলেম ছিল আপনারা কিন্তু কাইন্ডলি একটু থাকবেন, শেয়ার স্ক্রিন শেয়ার করে আমি এখন দেখবো। বাকিরা আমরা লিভ নিতে পারি। আসসালামু আলাইকুম সবাইকে।